আজকে এই সভার পক্ষ থেকে তার প্রতি আমাদের সকলের বিনম্র শ্রদ্ধা। আজকে আমরা এই সভায় সকলের পক্ষ থেকে মধ্য সাহিত্যের আর একজন গবেষক ডক্টর বিরাট বৈরাগ্যকে আমরা সভাপতি হিসেবে বরণ করে নিচ্ছি এবং তাকে আসন করবার জন্য অনুরোধ করছি। ডক্টর বিরাট বৈরাগ্য, আমরা এটা খুশি, আমরা জানি তিনি আমাদের এই অনুষ্ঠান সভাপতিত্ব করবেন। আমরা ডক্টর বিরাট বৈরাগ্যের আজকের এই সভাপতিত্ব সর্বান্তকরণে সমর্থন করছি। জয় জয় শান্তি হরিজমানন্দ, একবার হরিধ্বনি বলমন। আমাদের স্মৃতিচারণ সভা তো, তাই হাততালি দেবেন না। দাদা খুব ভালোবাসত মহিলাদের উলুধ্বনি আর সকলের সম্মিলিত হরিধ্বনি। আমরা যেখানেই দুই ভাই গেছি সেখানেই দাদা এই কথাটা বলতেন। তাই আজকে উলুধ্বনি আর আমাদের হরিধ্বনি উচ্চারিত হবে। আসন গ্রহণ করবেন ডক্টর বিরাট বৈরাগ্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলা দলিত সাহিত্য সংস্থার সভাপতি এবং দলিত সাহিত্যের আরেক প্রাজ্ঞ ব্যক্তিত্ব শ্রী নকুল পণ্ডিত মহাশয়। তিনি আমাদের প্রধান অতিথি, তাকে মঞ্চে আহ্বান করছি। শ্রী নকুল পণ্ডিত। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত সাহিত্যিক পূজান্তরী উপকথার স্রষ্টা শ্রী কবির কৃষ্ণ ঠাকুর মহাশয়। আমরা তাকে মঞ্চে আহ্বান করছি। মঞ্চে আসবেন কবির কৃষ্ণ ঠাকুর। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাহিত্যিক শ্রী রমেন্দ্রনাথ অধিকারী মহাশয়। এই মঞ্চ তাকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছে। সাহিত্যিক শ্রী রমেন্দ্রনাথ অধিকারী। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী কাজল অধিকারী মহাশয়। আপনারা জানেন শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে বিজয় সরকার একটি আলোচিত নাম। বিজয় সরকারের সুযোগ্য পুত্র তার ধারাকে বহন করে নিয়ে চলেছে। আমরা কাজল বাবুকে মঞ্চে আহ্বান করছি। শ্রী কাজল অধিকারী। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী কলকাতার সাংবাদিক। আমরা নিরঞ্জন বাবুকে মঞ্চে আহ্বান করছি। ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমাদের মধ্যে আরেক প্রবীণ প্রাজ্ঞ ব্যক্তিত্ব উপস্থিত আছেন যমুনামতী পত্রিকার সম্পাদক শ্রী শরৎ কান্তি চক্রবর্তী মহাশয়। আমরা এই মঞ্চে তাকে আহ্বান করছি। আমরা আরেক সমাজসেবী মানুষ শ্রী দুলাল বর মহাশয়কে আমরা মঞ্চে আসতে চাইছি। আমরা মঞ্চে আহ্বান করছি ডাক্তার সজল বিশ্বাস মহাশয়কে। সজল বিশ্বাস মঞ্চে আসুন।
আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী মনোজ টিকাদার মহাশয়। মনোজ টিকাদার মঞ্চে আসবেন। মনোজ টিকাদার মঞ্চে আসবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার সুকেশ চৌধুরী মহাশয়। আমরা সুকেশ বাবুকে মঞ্চে আবেদন করছি। এরপরে আমরা আমাদের শ্রী নন্দদুলাল মহান্তর স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সকলকে আমরা বলবো যে আপনারা দয়া করে একটু উঠে দাঁড়াবেন। আপনারা সময় প্রতি একটু, বহু মানুষের বহু আবেগ রয়েছে, বহু কথা রয়েছে, তারা প্রত্যেকে বলবেন। আমরা প্রত্যেককেই বলবো খুব অল্প সময়ের জন্য আপনারা এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আপনাদের মূল কথাটুকু বলবেন। এবারে আমরা যে কাজটি করব, আপনারা জানেন গত 23 সালের নভেম্বর মাসে 19শে নভেম্বর আমরা হৃদয়পুরে একটি সাহিত্য সম্মেলন করেছিলাম। মতুয়া সাহিত্য সংসদের পক্ষ থেকে একটি সাহিত্য সম্মেলন করেছিলাম। সেই সাহিত্য সম্মেলনের উদ্বোধক ছিলেন ডক্টর নন্দদুলাল মহান্ত। আজকে নন্দদুলাল মহান্তের স্মৃতির প্রতি আমরা একটি শোক প্রস্তাব গ্রহণ করব এবং পাঠ করব। সেই আমাদের মতুয়া সাহিত্য সংসদের পক্ষ থেকে আমরা রবীন্দ্রনাথ অধিকারী মহাশয়কে আমরা বলবো তিনি যেন এসে আমাদের এই শোক প্রস্তাবটি পাঠ করেন এবং আমরা তার পরিবার বর্গের কাছে সেই বাঁধানো যে ছবিটি আমরা তাদেরকে তুলে দেব। আমরা মামিকেও বলবো, তার পরিবার যারা আছেন তারা এসে যদি একটু মঞ্চে আসেন সুবিধা হয়। আমরা শোক প্রস্তাব গ্রহণ করছি এবং সেটি অর্পণ করবো আমরা। আপনারা যদি সকলে একটু আসেন তাহলে সবার সাথে একটু পরিচয়ও হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন তার শোক সন্তপ্ত পরিবার। তার পৌত্র আসছে সবার প্রথমে আমরা দীপালি মহান্ত, তিনি আসছেন, আমাদের মামি দীপালি মহান্ত, প্রয়াত নন্দদুলাল মহান্তর স্ত্রী এবং তার পৌত্র। আমরা তার পুত্রবধূ, তার কন্যা এবং তার পুত্র সকলকে আমরা মঞ্চে পেয়েছি। আমরা সকলে আপনারা দাঁড়ান এবং রবীন্দ্রনাথ অধিকারী, আমরা এই শোক প্রস্তাবে সকলকে একটু উঠে দাঁড়াতে বলবো এবং এই শোক প্রস্তাবটি পাঠ করবেন সাহিত্যিক রবীন্দ্রনাথ অধিকারী মহাশয়। মতুয়া সাহিত্য সংসদের পক্ষ থেকে শোক প্রস্তাব। ডক্টর নন্দদুলাল মহান্ত বঙ্গভারতীয় উপমহাদেশে মতুয়া ধর্মান্দোলন এবং মতুয়া সাহিত্য সংস্কৃতি ও ধর্মদর্শন গবেষণা কর্মসাধনায় প্রথম প্রতিদাতা। আজীবন শিক্ষাব্রতী সমাজসেবী এবং বাগ্মী পুরুষ ডক্টর নন্দদুলাল মহান্ত গত 29শে মার্চ গত 29শে মার্চ 2024 শুক্রবার রাত 9টা 30 মিনিটে লোকান্তরে চলে গেলেন।
তার প্রয়াণে সৃজনশীল মনন জগৎ সৃষ্টি হল অপূরণীয় শূন্যতা। মূত সাহিত্য সংসদের পক্ষ থেকে আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শোক সন্তাপিত পরিজন বর্গের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। শ্রদ্ধাবনত সম্পাদক ডক্টর আশিসিরা, মূত সাহিত্য সংসদ, ডক্টর বিরাট কুমার বৈরাগ্য, সভাপতি, মতুয়া সাহিত্য সংসদ। আমরা মঞ্চে আহ্বান করছি ডক্টর সমীর কান্তি দাস মহাশয়কে। সমীর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি শ্রী সুচিন্দ্রনাথ সরকার মহাশয়। আপনারা প্রত্যেকেই এই মঞ্চে আসন গ্রহণ করবার উপযুক্ত মানুষ, সব মানুষই সেরকম, কিন্তু আসলে আসনের সংকীর্ণতার কারণে আমরা দেখতেই পাচ্ছেন অধিকাংশ মানুষই বয়স্ক হিসেবেই তাদের মূলত আমরা দেখেছি। তারপরেও দুজন চারজনকে আমরা দেখেছি, ঠিকই, আপনারা কিছু মনে করবেন না। আমাদের মার্জনা, আপনাদের কাছে মার্জনা ভিক্ষা আমরা করছি। আমরা শুরু করবো আমাদের আজকের এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমরা দীর্ঘায়িত করবো না, আমরা একজন মাত্র শুধু সভাপতি গিয়ে প্রয়াত ডক্টর নন্দদুলাল মাহাতের যে প্রতিকৃতি আছে সভার পক্ষ থেকে তিনি গিয়েই আজকের এই মাল্য অর্পণ করছেন। তার জয় জয় হরিচান গুরুচান তারকচান প্রেমানন্দে হরি 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 বল। জয় জয় হরিচান, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় জয় সর্বদাস পঞ্চ সহদাস, পতিত পাবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় শ্রী মহানন্দ প্রেমানন্দময়, জয় রাধু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মহরে পরভাত সাত। সবাইকে শ্রেণী মতন আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানি। আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি হে মহন্ত নন্দ দুলাল, তোমায় প্রণাম জানাই। হে মহন্ত নন্দ দুলাল, তোমায় প্রণাম জানাই। তব বিদেহী আত্মার চির শান্তি চাই। হে মহন্ত নন্দ দুলাল, তোমায় প্রণাম জানাই। তোমারে বসাই হে হৃদি মন্দিরে বন্ধনা গান গাই।
দুলাল তোমায় প্রণাম জানাই। ধন্য তব পূর্বপুরুষ, ধন্য মতুয়া সমাজ, শ্রদ্ধা বাসরে তোমায় স্মরণ করি আজ। মরিয়া তুমি অমর গো, মরিয়া তুমি অমর গো, হরিগান গাই। হে মহন্ত নন্দ দুলাল তোমায় প্রণাম জানাই। তুমি শিক্ষাবিদ, তুমি সাহিত্যিক, তুমি হও গীতিকার, তুমি গবেষক, তুমি কবি, তুমি আরো প্রবন্ধকার। মতুয়া আন্দোলনে তোমায়, মতুয়া আন্দোলনে তোমায় নেতা রূপে পাই। হে মহন্ত নন্দ দুলাল তোমায় প্রণাম জানাই। তুমি জীবনে পেয়েছ কত মান সম্মান, আম্বেদকর পুরস্কারটা জ্বলন্ত উদাহরণ। তোমার প্রতি মতুয়াদের, তোমার প্রতি মতুয়াদের প্রেমের সীমানাই। হে মহন্ত নন্দ দুলাল তোমায় প্রণাম জানাই। কত বাধা এসেছিল তোমারই চলার মাঝে, তবু তুমি হার মাননি কোনো কিছুর কাছে। আপন প্রতিভা বলে, আপন প্রতিভা বলে বিজয়কে তোমরা। হে মহন্ত নন্দ দুলাল তোমায় প্রণাম জানাই। তোমার কাছে হে মোরা তাই বদনারিণী, জীবনে মরণে কি ভুলিতে না পারি। এই প্রতিজ্ঞা করি মোরা, এই প্রতিজ্ঞা করি মোরা, রাখবো মন্দরাই। হে মহন্ত নন্দ দুলাল তোমায় প্রণাম জানাই। হে মহন্ত নন্দ দুলাল, হে মহন্ত নন্দ দুলাল তোমায় প্রণাম জানাই, তোমায় প্রণাম জানাই। জয় হরি। মহান্তর শোক সন্তপ্ত পরিবার পত্রকে আমরা পেয়েছি। আমরা পেয়েছি দীপালী মহান্তকে, সুনন্দ মহান্ত, নীলাদ্রি মহান্ত, অর্পিতা দেখে পেয়েছি তার পুত্রবধূ। আমরা এবারে নন্দদুলাল মহান্তর জীবনী লিখছেন ডক্টর বিরাট বৈরাগ্য। নন্দদুলাল মহান্ত মতুয়া গবেষণায় নিবেদিত প্রাণ, মতুয়া আন্দোলন ও মতুয়া গবেষণায় নিবেদিত প্রাণ ডক্টর নন্দদুলাল মহান্ত। তার জীবনের একটি অংশ শ্রী বৈরাগ্য তার পরিবার বর্গের হাতে তুলে দিচ্ছেন। আমরা বিরাট বৈরাগ্যকে বলবো, পুরো কাজটি এখনো শেষ হয়নি, তবুও যতটুকু করা গেছে আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি নিয়ে এসেছেন এবং প্রত্যেককেই তার একটা কপি এই সভায় যারা মঞ্চে যারা আছেন প্রত্যেককেই দেব। দাদাকে একদিন বললাম যে আমাদের দলিত মানুষের জীবনী নিয়ে গবেষণা চলছে, তাদের বায়োগ্রাফি, আত্মজীবনী, তা আপনি কিছু লিখুন। বলছে যে আমার তো চোখের জন্য পারবো না, তুই তাহলে লেখ। তখন আমি 2 বছর আগে থেকে দাদার কাছে আসি এবং সেখানে আমার প্রায় 100 পৃষ্ঠা লেখা হয়ে গেছে। এখানে আমি 42 পৃষ্ঠা জেরক্স করে নিয়ে এসেছি। আরও আজকে যে তথ্য পাচ্ছি সমস্তই থাকবে। 1 বছরের মধ্যে আমি এটা
অন্তত 200-300 পৃষ্ঠার মধ্যে সমাপ্ত করবো তার জীবনে। আমরা আজকের এই সভায় তার পরিবারবর্গকে প্রথমে আরো সকলে বসুন। আমরা বলবো শ্রী দীপালি মহান্তকে আজকে তার যে সুবিশাল এক মানুষ তাকে নিয়ে ঘর করলেন, তার যে স্মৃতি জীবনের এই পড়ন্ত বেলায় এসে তার যে অনুভূতি, তিনি চলে গিয়েছেন, রেখে গিয়েছেন অগণিত মানুষকে যারা আমরা তার উত্তরসূরি। তিনি কেমন করে কাটালেন, কেমন করে স্মৃতি, আমরা শ্রী দীপালি মহান্তর কাছ থেকে একটু শুনবো। ডক্টর সমীর দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি তার একটি বই ডক্টর নন্দদুলাল মহান্তের নামে উৎসর্গ করেছেন, সেটিও দীপালি মহান্তের হাতে তুলে দিয়েছেন। সবাইকে নমস্কার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমার জীবনে একটি আজকে শোকতপ্ত দিন। আমি সাহিত্যের লোক নই, কিন্তু আমি সাহিত্যের অনুপ্রেরণা পেয়েছি এবং গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরকে নিয়ে যখন 2015 সালে আমি লেখা শুরু করি, মতুয়া ধর্ম নিয়ে, এবং বিধানসভায় যখন আমি বক্তৃতা রাখি, সেই যারা আমাকে উৎসাহিত করেছিলেন তার মধ্যে একজন আজকে মানে আমাদের লোকান্তর যেটা আমরা বলি, ঈশ্বর আত্মা, তার পরম আত্মা আমাদের হরিচাঁদ ঠাকুরের কাছে সমর্পিত হয়েছে। যাদের মধ্যে এখনো বিরাট বৈরাগ্য, আমাদের নকুল মল্লিক, এরা আমার কাছে রয়েছেন, নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, যারা আমাকে উৎসাহিত করেছিলেন। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের প্রফেসর, ন্যানো সায়েন্সের প্রফেসর, কিন্তু আমার দুর্ভাগ্য নয়, আমার সৌভাগ্য। আমি যখন 21শে মার্চ আমি ফোন করি, তখন আমি বলেছিলাম আমি 29শে মার্চের মধ্যে আপনার বাড়িতে একদিন দেখা করব। তখন শুনেছি শরীরটা খুব খারাপ, ভালো যাচ্ছে না, তার আগে হসপিটালে ছিল। আমি 29শে মার্চ যখন ফোন করি সকালবেলা, আমার 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 মাতৃসম আমার কাকিমা যিনি রয়েছে, ওনার সাথে আমি কথা বলেছি যে হসপিটালাইজড হয়েছেন। তখন আমি নীলাদ্রিকে ফোন করি, নীলাদ্রির নাম্বার নেই, নীলাদ্রি বলল নর্থ সিটি হসপিটাল, ঠিক আমার বাড়ির পাশেই। কিন্তু দুর্ভাগ্য নয়, সৌভাগ্যই, আমি সেদিন ঠাকুরনগরে ছিলাম এবং ঠাকুরনগরে একটা বড় অনুষ্ঠানে সারাদিনের জন্য ছিলাম। নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় আমার সাথে ছিল, শুক্লাল মণ্ডলও ছিল। আমি সেই দিনই যখন খবর পাই রাত্রি 9টার সময়, যখন আমাকে বলে যে বাবা নেই, আমি বাবা না, পৃথিবী থেকে চলে গেল আমাদের মতুয়া সম্প্রদায়ের নয়, আমাদের জাতি দলিতদের একজন অন্যতম পথিকৃৎ, যিনি রেখে গেছেন পাথরের খোদাই করা নামের মধ্যেও মতুয়াদের উন্নতি এবং উন্নতির অগ্রসর ছাত্র, অজস্র ছাত্র। আমি সরাসরি ছাত্র নই, কিন্তু উনি আমাকে যে শিক্ষা দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, আমি সুদূর আমেরিকা থেকে পড়াশোনা করে এসেও আমি ওনার সাথে দলিত সাহিত্য নিয়ে, মতুয়া সাহিত্য নিয়ে গবেষণার কাজ করেছি। সেই মর্মে সেই রাত্রে আমি ঠিক করি, প্রকাশক আমার কাছে একটা বই ফাইনালের জন্য পাঠায়, আমি সেই বইটি উৎসর্গ করি। আমারও প্রয়াত হয়েছেন আমার পিতৃদেব শৈশবে, আমি তখন স্কুলে পড়ি। সেই সুবাদে আমার পিতা এবং আমি এই বইটি উৎসর্গ করি, শ্রদ্ধার্ঘ করি স্বর্গীয় পিতৃদেব রাধেশ্যাম দাস এবং মথুয়া গবেষক এবং বিখ্যাত সাহিত্যিক নন্দদুলাল মহন্ত এবং আমার হরিভক্ত আমার সকল ভাই বোন, গুরু বোন, মা বোনদের উপর আমি আমার ছোট্ট একটা স্বরচিত কবিতা পড়ে আমি এই বইখানা ওনার পরিবারের হাতে তুলে দেব। আমি অনুরোধ করব যে আপনাকে শুনুন। তুমি যখন ছিলে নিতান্তই এক পাথর, শ্রেণী বাটুলি দিয়ে খুদে বানালাম তোমার কদর। অপরূপ অপর থেকে অপরূপ হয়ে গেল সৃষ্টি, দেবতা বলে মানল মানবের দৃষ্টি। দলিতের ঘরে জন্ম আমার, সেই নেই মন্দিরে ঢোকার অধিকার আমার। তাই আমি আজ গুরুচাঁদের ভাষায় বলি, বিশ্বের সমুদ্রের মথি অমৃত পাইবে, সমর্থিত ভক্ত দেহে শোধন বর্তিবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরি বল, হরি বল। আমি পুস্তকখানি
তুলে দিচ্ছি। আমি অনুরোধ করছি নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, আর এই পুস্তকখানি লিখতে সহযোগিতা করেছেন আমাদের এই মতুয়া এবং লোক সাহিত্যিক এবং নমসূত্র সম্প্রদায়ের অধ্যাপক উপাচার্য, এবং বর্তমানে রয়েছেন যিনি ছিলেন আমাদের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপাচার্য আমার বন্ধুবর তপন কুমার বিশ্বাস, রয়েছেন বাসুদেব বর্মন, রয়েছেন বুদ্ধদেব দাস। এরা সকলেই মতুয়া ভক্ত এবং সকলেই নন্দদুলালের ভক্ত। মানে আমি বলবো নন্দদুলাল নামটা শুধু নয়, একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে মতুয়া ধর্মের মধ্যে। সবাই আরেকবার ওনার 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 আত্মার আমরা শান্তি কামনা করি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমাদের মধ্যে আরেকটি বই শুক্লার কীর্তনিয়া, তিনি ঠাকুরনগরের ইতিবৃত্ত এবং ইতিহাস, সেই বইটি সুনন্দা মহান্তর হাতে তুলে দিচ্ছেন। আজকের দিন বলার কিছু নেই, শুধু দুঃখ আর কষ্ট এইটাই বুকের মধ্যে বারবার বেজে উঠছে। তার সত্ত্বেও আমি দুটো একটা কথা শুধু বলবো। আমার এই বইয়ে বৃহত্তম ঠাকুরনগরের ইতিবৃত্ত ও শ্রী প্রমথরঞ্জন ঠাকুর মহাশয়কে নিয়ে লেখা, এবং এই বইয়ের যে ভূমিকা লিখেছেন শ্রদ্ধেয় কাকু নন্দদুলাল মাহাতো মহাশয়, এটাই ওনার জীবনের শেষ ভূমিকা। যদি এখানে পাঠ করার সময় নেই বলে আমি পাঠটা করছি না, আমি বইটি আমার শ্রদ্ধেয় কাকিমা তার হাতে বইটি আমি তুলে দিচ্ছি। আমি আমার যতগুলো গ্রন্থ বেরিয়েছে, দাদাকে একটা গ্রন্থে আমি উৎসর্গ করেছি। গ্রন্থে আমার তৃতীয় খণ্ডে আমি উৎসর্গ করেছি বিশিষ্ট সাহিত্যিক নকুল মল্লিককে, আর এই চতুর্থ খণ্ডটা ওনাকে দেওয়ার জন্যে আমার আসার কথা ছিল, কিন্তু তিনি নেই। তার সহধর্মিণী আমার পরম পূজনীয়া বৌদি, তার হাতে আমি তুলে দিলাম। ডক্টর বিরাট বৈরাগ্য তার সুবৃহৎ গ্রন্থ অর্পণ করছেন নন্দদুলাল মাহাতোর সহধর্মিণীকে। আমরা আজকের এই অনুষ্ঠানে তার কাছ থেকে কিছু শুনব। একটি দীর্ঘ সময় ধরে তিনি এই সংসারে এসেছেন, থেকেছেন, তার সাথে তার যাপন। আমাদের বহু সময় তাকেও দিতে হয়েছে। তার এই বৃহৎ পরিবার, ভারতবর্ষের বহু মানুষ বিভিন্ন সময় এসেছেন, বহু মানুষের অত্যাচার সহ্য করতে হয়েছে। আমরা তার কাছ থেকে আজকে নন্দবাবুর স্মৃতি কথা কিছু একটা শুনব। আজকের এই শ্রদ্ধা বছরে যার কথা উচ্চারণ করতে যাব সেটা আমার ধৃষ্টতা হবে, কারণ আপনারা সবাই জানেন যে উনি কোথায়, কিভাবে, কোন জগতে বিচরণ করতেন। আর আমার যে স্নেহভাজন, শ্রদ্ধাভাজন ব্যক্তিগণ যারাই আছেন, ছোটরা, সবার প্রতি আমার আদর, ভালোবাসা, স্নেহ সমস্ত কিছুই রইল। আজকে আমি বেশি কথায় যাব না, কারণ বেশি কথা বলে আমার কোনো, এখানে সবাই জানেন যে উনি কি করতেন, কিভাবে থাকতেন, কি ভালোবাসতেন, কোন জগতে উনি থাকতে চাইতেন। আর একটা অভাব উনি বোধ করেছেন, সেটা আর একটু ছোট্ট করে না বলে পারছি না। সেটা হচ্ছে উনি লোক ভালোবাসতেন, উনি সবাইকে চাইতেন, কিন্তু শেষ বয়সের দিকে উনি সেটার অভাব কিছু বোধ করেছেন। সেটা আমার পক্ষে, আমিও অনুভব করেছি এবং ব্যথিত হয়েছি। এই কারণে আর সেই জায়গায় আমি আর ব্যাখ্যা দিতে চাই না। উনি যে জগতে উঠে গেছেন, চলে গেছেন, আজকে সেখানে ভালো থাকুন। আমি ছোট্ট কথায় একটুখানি একটা কিছু বলতে চাই, সেটা আমি বলছি। সভায় উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গকে জানাই আমার শুভেচ্ছা
হে পরম শ্রদ্ধেয় সুন্দর, তোমারই স্মরণে আজকের এই স্মরণ সভা হয়ে উঠুক অমৃতময়। আকাশে বাতাসে ধ্বনিত হোক তোমার বার্তা, আর সুদূর প্রসারী হোক তব জয় যাত্রা। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, শুভ কামনায় আমরা সবাই। ডক্টর নন্দদুলাল মহান্তের কন্যা সুনন্দা, আমরা তার কাছ থেকে কিছু আমরা শুনব বাবার স্মৃতিচারণ করব। উপস্থিত সবাই, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং আমার শ্রদ্ধাভাজন এবং স্নেহভাজন এবং যারা আত্মীয় স্বজন, পরিবারবর্গ, বন্ধু বান্ধব যারাই এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন, তারা প্রত্যেকেই জানেন গত 29শে মার্চ শুক্রবার রাত 9:40 বাবা আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছেন। সত্যি কথা বলতে কি, এই পরিসরে দাঁড়িয়ে তার সম্বন্ধে বলা আমার পক্ষে খুব একটা সহজ কাজ নয়। তিনি আমার বাবা, যে মন আমাকে আবেগতাড়িত করছে, মনের মধ্যে যে কান্না সেটাকে চাপা দিয়ে দুই একটা কথা বলার মতো পরিস্থিতিও হয়তো আমার তৈরি হচ্ছে না। সব থেকে যেটা আমি বলবো, বাবা আপনাদের খুব কাছের মানুষ ছিলেন, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে অন্তিম যাত্রায় তাকে একবার দেখতে আসার জন্য আপনারা প্রত্যেকেই দূর দূরান্ত থেকে, তার কাছে যারা, তারা সবাই উপস্থিত হয়েছিলেন এবং আজকের এই স্মরণ সভায় সবাই সেই দূর দূরান্ত থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন হেতু এখানে উপস্থিত হয়েছেন। আমরা বাবার যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির কাছে তার উত্তরসূরি হলেও আমরা অতি নগণ্য নিজেদেরকে মনে করি, তার ব্যক্তির কাছে আমরা কিছুই না। তাই সেখানে আমি সবার কাছে মার্জনা চেয়ে নেব, কারণ এই অনুষ্ঠানে আমাদের কিছু অনিচ্ছাকৃত হয়তো ত্রুটি থেকে যেতে পারে। তার জন্য আমরা আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আজকে বাবা যেখানেই থাকুন না কেন, আপনারা সবাই তার উদ্দেশ্যে ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন যেখানেই থাকেন বা যে যাত্রা তিনি আবার নতুন করে সেই লোকে শুরু করেছেন পৌঁছানোর জন্য, অর্থাৎ খুব ছোটবেলায় একটা কথাই তিনি শিখিয়েছিলেন, মা চড়ই বেদি। তখন হয়তো তার মানে বুঝতাম না যে চড়ই বেদি কি, বলে দিতেন চড়ই বেদি শব্দের অর্থ হচ্ছে এগিয়ে চলা। আর সেই এগিয়ে চলা তিনি কিন্তু তার যথেষ্ট জীবনের প্রতিকূলময় অবস্থাকে দূর করে, জীবনের এই সায়ান্নে, এই শব্দ তারই চয়ন, তিনি বলতেন যে, এবং আমি দেখেছি সেই লড়াইকে তিনি তার মৃত্যুর আগের দিন পর্যন্ত লড়ে গেছেন এবং সজ্ঞানে তিনি পরলোক গমন করেছেন এবং তার পরবর্তী যাত্রা, ঠাকুরের উদ্দেশ্যে তার যে যাত্রা, সেই যাত্রাকে সুগম করার জন্য আমরা সবাই মিলে আজকের এই অনুষ্ঠানে তার জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং এই যে আজকে যে সভা, এটা আমার কাছে শোক সভা বটে, কিন্তু শোক সভা আমার কাছে মনে হচ্ছে না। কারণ খুব ছোটবেলায় আমি দেখেছি বাবা যে সভা করতেন, যে মতুয়া মেলার এখানে আয়োজন করেছিলেন ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষে, সেখানে তার উদ্দেশ্য ছিল সেই দলিত শ্রেণী, সেই প্রান্তিক মানুষদের হয়ে ঠাকুরের যে বাণী, ঠাকুরের যে উদ্দেশ্য সেটাকে প্রচার করা। এবং আমরা সেখানে দেখেছি বাবার যে ইচ্ছে সেটাকে বাস্তবায়িত করানোর জন্য তিনি কি অপরিসীম লড়াই সেখানে করেছেন তার ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য। ঠাকুরকে সেই প্রচেষ্টা আমাদের মধ্যে দিয়ে তার বাণীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে অপরিসীম লড়াই, সেটাকে আমরা ছোটবেলায় দেখেছি। তখন হয়তো অত সুন্দরভাবে আমরা অনুভব করিনি, তাই জন্য সেই বিষয়কে পাথেয় করে, তার সেই চিন্তাধারাকে উদ্দেশ্য করে আমাদের যতটুকু ক্ষমতা আছে, যেটুকু আমরা অর্জিত জ্ঞান তার কাছ থেকে পেয়েছি, সেটাকে পাথেয় করে আপনাদের সকলের উপস্থিত আশীর্বাদে আমরা এগিয়ে চলতে চাই। আপনারা যারা আমাদের বরেণ্য শ্রদ্ধেয় যারা আছেন, তারা প্রত্যেকে আমাদেরকে, আমাদের পরিবারকে
আশীর্বাদ ধন্য করে আমাদের দুটি মার্জনা করবেন। সবাই খুব ভালো থাকবেন এবং এই উৎসবকে শোক উৎসব নয়, এই উৎসব যে মিলন উৎসব সেটাই বাবা আবার প্রমাণ করে গেলেন। তার এই অনুষ্ঠান আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটি মিলন উৎসব, যেটা তিনি আমাদেরকে বলেছিলেন তার জীবদ্দশায় আমরা যেন আয়োজন করি, কিন্তু সে আশা আমরা পূরণ করতেই পারিনি। তো আজকের এই অবস্থায় আমরা আবার একত্রিত হতে পেরেছি, এটাই আজকে তিনি যেখানেই থাকুন না কেন তিনি নিশ্চয়ই অনুভব করছেন। তার কারণ তার অনুভূতির তীব্রতা এতই, সময়কে অতিক্রম করেও তিনি কিন্তু তা আমাদেরকে যথেষ্টভাবেই প্রমাণ দিয়ে গেছেন। তাই আবার আমি বলছি আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের পরিবারের পক্ষ থেকে আমি সবার কাছে আবার পুনরায় মার্জনা চেয়ে নিচ্ছি যে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল থাকে আমাদের ক্ষমা করবেন এবং আমাদেরকে আশীর্বাদ ধন্য করবেন। নমস্কার। এবারে আর একজন প্রাজ্ঞ মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন, শ্রী নকুল মল্লিক, দলিত সাহিত্য আন্দোলনের আর এক পুরোধা, যিনি এই সময় দাঁড়িয়ে দলিত আন্দোলনের সুস্পষ্ট পথরেখা তৈরি করে চলেছেন দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে। নন্দদুলাল মহন্তের ধারাকে বহন করে নিয়ে চলেছেন, আরো চলবে। আমরা শ্রী নকুল মল্লিক মহাশয়কে আজকের এই সভায় স্মৃতিচারক দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মঞ্চে আসেন প্রাজ্ঞ ব্যক্তিবর্গ এবং সামনে সুধীজন। আগেই বলা হয়েছে এটা স্মৃতিচারণ অনুষ্ঠান, মূল্যায়ন করবার সময় আজকে আমাদের নেই। যার যার জীবনের সঙ্গে যেমন তার সম্পর্ক ছিল সেই স্মৃতিচারণ করবে। নন্দদা কেবল আমার দাদা, আর কারো দাদা না। আমার দাদা চলে গেছেন, আমি ভ্রাতৃ বিরহে কাতর। সবাই পিতৃহারা সন্তানকে সান্ত্বনা দেয়, স্বামী হারা স্ত্রীকে সান্ত্বনা দেয়, কেউ ভ্রাতৃহারা ভাইকে সান্ত্বনা দেয় না। আমি কত ব্যথা পেয়েছি, আমাকে কেউ সান্ত্বনা দিতে যায়নি, সময় মতো খবরও পাইনি। আমি অসুস্থ, দেখতে আসতেও পারিনি। আমি সমগ্র বিশ্ব সাহিত্য মহাকাব্য পড়ে আমি একটা জিনিস উদ্ভাবন করেছি, ভ্রাতৃত্বের নিবিড় বন্ধন কখনো কত ঘনিষ্ঠ হতে পারে তার পরাকাষ্ঠা আমাদের সামনে আছে। সবাই মহাকাব্য পড়ে, রামায়ণ পড়ে আপনারা ভাবেন রামচন্দ্রের পিতৃ সত্য রক্ষা করার তার ব্রত। আমি তার ভিতরে অন্য কিছু দেখি। আমি দেখি ভ্রাতৃত্বের বন্ধন কত নিবিড় হতে পারে। রামচন্দ্র যখন বনে গমন করছেন, লক্ষ্মণ তখন অন্দরগৃহে ছিলেন। বেরিয়ে এসে দেখলেন রামচন্দ্র চলে যাচ্ছেন বনে। বলে, দাদা তুমি কোথায় যাও? আমি বনে যাই ভাই। কেন? পিতৃসত্য রক্ষা করার জন্য। কে পিতৃসত্য? কি বিষয়? মা কইকেই অধিকার ছিল এবং তার বর প্রাপ্তির অধিকার ছিল। সেই অধিকার অনুসারে পিতা আমাকে বনবাসে যাওয়ার অনুমতি দান করেছেন। লক্ষ্মণ বললেন, রামচন্দ্র বনে যাবে? কোথায় সেই দশরথ? এই স্ত্রৈণ দশরথকে আমি দেখতে চাই। পুত্র বলছে পিতা সম্পর্কে, সেই স্ত্রৈণ দশরথকে আমি একবার দেখে নেব। রামচন্দ্র বলছে, যাস নে ভাই, যাস নে। তিনিও আমার মা, আমার মা কৌশল্যা মা, কইকেয়ী মা। তুইও আমার ভাই, মাতৃ অপমান করিস না, পিতৃ অপমান করিস না। তখন লক্ষ্মণ বলছে, তাহলে তুমি যদি বনে যাও আমিও তোমার সঙ্গে যাব। কেন তুই যাবি? কেন?
বলে তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তুই এই রাজ ঐশ্বর্য লাভ কর, আমি তো পিতৃদত্ত সেই প্রতিশোধ আমি নিতে যাচ্ছি, তার সেই শপথ আমি পালন করতে যাচ্ছি, তুই যাবি কেন? তখন লক্ষণ বলছে রামচন্দ্রকে, দাদা ঐশ্বর্যঞ্চ অপি লোকানং না মান্যতে তয়া বিনা, তোমাকে ছাড়া ত্রিলোকের ঐশ্বর্য আমি চাই না, তুমি যেখানে যাবে আমি সেখানে যাবই। রামচন্দ্র তো গেছিলেন স্ত্রীকে নিয়ে, লক্ষণ কিন্তু স্ত্রীকে ত্যাগ করে চলে গেছিলেন। উর্মিলার কথা কেউ ভাবেনি, সেখানে ভ্রাতৃত্বের বন্ধন সব থেকে বড় বন্ধন। আমার দাদা একবারও মনে পড়লো না লক্ষণের নববধূকে আমি ত্যাগ করে চলে যাচ্ছি, আমি দাদাকে ত্যাগ করে থাকতে পারি না। রামচন্দ্র মানা করলেন, তবু শুনল না লক্ষণ, আমি তোমাকে ত্যাগ করে থাকতে পারবো না। সেই লক্ষণের যখন পরবর্তীকালে শক্তিশালী নিহত যখন তিনি হলেন, তখন মুনিবর সবাই এসে রামচন্দ্রকে সান্ত্বনা দিচ্ছে, জন্ম মৃত্যু সবই অবধার্য, হে মহাপ্রভু তুমি কাঁদছো কেন? তখন রামচন্দ্র বলছেন, দেশে দেশে কলত্রাণী দেশে দেশে চ বান্ধবা তত্র দেশাত্মী না পশ্যামি যত্র ভ্রাতা সহোদরা। যেটা আমরা যাত্রা গানে পাই, সীতা হারালে সীতা পাবো প্রতি ঘরে ঘরে, মনের সাধের ভাই লক্ষণ পাবো না কোথাও তোরে। সহোদর ভাই কোথাও পাওয়া যায় না, বিয়ে করলে একটা স্ত্রী পাওয়া যায়, কিন্তু সহোদর ভাইকে পাওয়া যায় না। আমি এই সহোদর ভাইকে কোথায় পাবো? লক্ষণ তুই ফিরে আয়। লক্ষণ ফিরে এলেন, কাব্যে কবিতাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, বিশল্য তরুণীর দৌলতে তিনি ফিরে এসেছিলেন। কিন্তু ভ্রাতৃত্বের লক্ষণটা আপনারা দেখলেন ঠিক কেমন করে? এইভাবে আমাদের রবীন্দ্রনাথের আদর্শ উপন্যাসের কথা মনে আছে? গোবিন্দ মাণিক্য নক্ষত্র রায় দুই ভাই, গোবিন্দ মাণিক্যর সিংহাসন নেওয়ার জন্য নক্ষত্র রায় তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন। গোবিন্দ মাণিক্য বুঝতে পেরে তাকে একদিন ডাকলেন, ভাই আমার কাছে আয়। ভাই বলছে, আমি ব্যস্ত, আমি এখন যেতে পারবো না, সে তো ষড়যন্ত্র করছে, আমি দাদাকে হত্যা করব। কিন্তু দাদা উঠে এসে বলছে, ভাই আমার একটা কথা শোন। নক্ষত্র রায় বলছে, কি বলবে বলো? বলে, আমার সঙ্গে চল একটু বেরিয়ে আসি। সেই ভাইকে নিয়ে নির্জন স্থানে নিয়ে চলে গেলেন গোবিন্দ মাণিক্য। কোথাও লোক নেই, সেখানে জঙ্গলাকীর্ণ। বলছে, ভাই রাজা হতে চাস? এই মুকুট, এই রাজছত্র, এই সিংহাসন, এর কত ভার তা তুই জানিস? রাজাকে বধ করে রাজা হওয়া যায় না ভাই, পৃথিবীকে বশ করে রাজা হতে হয়। তারপরও তুই যদি আমাকে বধ করতে চাস, এই নির্জন প্রান্তরে আমার এই বক্ষে তুই আঘাত কর। গোবিন্দ মাণিক্য নিজের অস্ত্র নক্ষত্র রায়ের হাতে তুলে দেন। পৃথিবীর কেউ জানতে পারবে না তুই আমাকে হত্যা করেছিস, তুই আমাকে এই নির্জন স্থানে হত্যা কর। নক্ষত্র রায় বললেন, দাদা আমি রঘুপতির কুপরামর্শে আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, আমি এখন কোথায় যাব, কার কাছে থাকবো? গোবিন্দ মাণিক্য বলছে, তুই আমার বুকের মাঝে আয়, বুকের মাঝে আয়, ভাই ভাইয়ের ভেতরে আয়, কারো কুপরামর্শ শুনিস না। ভ্রাতৃত্বের বন্ধন। আপনারা সবাই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছেন। তারা দুই ভাই হরিহর আত্মা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং নুটু বিহারী বন্দ্যোপাধ্যায়। ঘাটশিলায় বাড়ি করেছিলেন নুটু বিহারী বন্দ্যোপাধ্যায়, ডাক্তারি করতেন। সেখানে আমার সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেতেন এবং সাহিত্য চর্চা করতেন। সেই বিভূতিবাবু সেই ঘাটশিলায় ভাইয়ের বাড়িতে থেকে অসুস্থ হয়ে মারা গেলেন। নুটু বিহারী আত্মসান্ত্বনা পেলেন না। আমি একজন চিকিৎসক হয়ে আমার দাদাকে রক্ষা করতে পারলাম না, বাঁচাতে পারলাম না। নুটু বিহারী দাদার মৃত্যুর পর আত্ম
আত্মহত্যা করলেন। দুইজন নারী একসঙ্গে বিধবা হলেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং নটুবিহারী বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী যমুনা দেবী। এই উদাহরণ দিচ্ছি কেন? সমগ্র বিশ্ব সাহিত্যে ভ্রাতৃত্ব বন্ধনের যে স্পষ্ট উপমা আমাদের কাছে রয়েছে, সেখানে নন্দদা সত্যি আমার দাদা। আপনারা অনেকেই আছেন, আমার থেকে বেশি পুরনো দিনের কথা আপনাদের অনেকের জানা নেই। 70 সালে তিনি শিক্ষক সমিতির সঙ্গে জড়িত ছিলেন, আমার স্কুলে তিনি যেতেন। তারপরে অনেক কাহিনী, সেটার কথা বলার দরকার নেই। আমি শুধু এইটুকু বলবো, মতুয়া সাহিত্য গবেষণার তিনি ভিত্তি স্তর তৈরি করে গেছেন নন্দদুলাল মহন্ত, আর সেই ভিত্তি স্তরের পরে প্রাসাদ রচনা করেছেন ডক্টর বিরাট বৈরাগ্য। এই দুইজন মানুষ আমাদের সমাজের প্রাজ্ঞ ব্যক্তিত্ব, যারা একদিন থাকবে না তাদের আমরা কষ্ট পাবো সেদিন। রবীন্দ্রনাথ বলছেন, মৃত্যুতে কষ্ট পেও না, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন জাগে, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তোমরা এই মৃত্যু তো আছেই, যাবে কোথায়? মৃত্যুকে মেনে নিতে হবে। আর এই সুন্দর পৃথিবী যেমন আসে তেমনি ঠিক রবে। এই সুন্দর পৃথিবী থেকে আমাদের চলে যেতেও হবে। অতএব দুঃখ আছে, মৃত্যু আছে, জীবন মৃত্যু পায়ের ভিত্ত, সবই তো একই রকম আছে। এ বলছে রবীন্দ্রনাথ যে জনম মরণ জীবনের খেলা, এ যেন চলার অঙ্গ, পা তোলা পা ফেলা। এই মতুয়া সাহিত্য গবেষণার স্থপতি ডক্টর নন্দদুলাল মহন্ত, তিনি শুধু মতুয়া সাহিত্য গবেষণার স্থপতি নয়, তিনি সমগ্র দলিত আন্দোলনের স্থপতি। তার অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি, এগিয়ে চলব। কিন্তু আজকে আমাদের বললেন যে সেই 1881 সালের গাইন বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল, আজকে আমাদের জাতীয় জাগরণের দিন সামনে, আমাদের ভাবতে হবে যে জাতি সৌভাগ্য সূর্য অস্তমিত প্রায়, এখনো সময় আছে। আমরা এক হতে পারলাম না। এই মতুয়ারা যদি এক হতে পারত, সমগ্র দলিত সমাজ ঐক্যবদ্ধ হতে পারত। সেই এক হওয়ার জন্য আমার দাদা আপ্রাণ চেষ্টা করেছিলেন। অবশেষে জীবনের অপরাহ্ন বেলায় সেই মহাসংঘের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। আমি বললাম, কপিলবাবুকে বাদ দিয়ে আমি যাব না, আমি যদি নরকেও যাই একজন জ্ঞানী লোক নিয়ে যাব। কপিলবাবু, আমি, দাদা, বিরাট বৈরাগ্য সবাই আপ্রাণ চেষ্টা করলাম মতুয়া সমাজকে একত্রিত করতে, পারলাম না। তার পরিণতি আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আরো দুর্গতি কি হবে আমরা তা ভাবতে পারছি না, কিন্তু ক্ষতি হয়ে গেল এই সমাজের। এই পরিবারের যে ক্ষতি না হলো, তার থেকে ক্ষতি হয়ে গেল সমাজের। দাদা ছিলেন দিকদর্শক, এই জাতিটা কোন দিকে যাবে আমরা সেই দিকে আমরা চলতাম। আগামী দিনে যে নবীন প্রজন্ম আসছে তাদের বলছি, আপনারা এখনো ভাবুন কি করে এই সমাজটাকে আমরা একতাবদ্ধ করতে পারি। আমাদের কোথায় ত্রুটি? আমাদের একটি মাত্র ত্রুটি যে আমরা নেতৃত্ব মানতে চাই না। আমরা নেতৃত্ব মানার মতো আনুগত্য আমাদের ভিতরে নেই। সেই নেতৃত্ব মানার আনুগত্য যদি আমরা তৈরি করতে পারি, এই জাতিকে আমরা একতাবদ্ধ করতে পারি। আর এই জাতি যদি একতাবদ্ধ হয়, সমগ্র বিশ্বের মঙ্গল, সমগ্র সমাজের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল। সেই মঙ্গল কাজে আজ এই ডক্টর নন্দদুলাল মহন্তের পথকে অনুসরণ করে আমরা সেই মঙ্গল কাজে এগিয়ে যাব। আপনারা সবাই আমাদের সহায় হন। সকলের কল্যাণ হোক। জয় হরিচাঁদ, জয় গুরু। পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি যে দলিত সাহিত্য উৎসব হয় 14 থেকে 17 এপ্রিল, পশ্চিমবঙ্গ সরকার দলিত সাহিত্য উৎসবের উদ্বোধক হিসেবে তাকে আমন্ত্রণ করেছিলেন এই নন্দবাবুকে। তিনি অত্যন্ত প্রীত হয়েছিলেন। তিনি বারবার করে বলেছিলেন সেই অনুষ্ঠান শেষে, জীবনের উপান্ত বেলায় দাঁড়িয়ে আজকে সরকারের মনে হলো আমার কথা, হয়তো দুঃখ করতেছিল। আসলে আমার মনে হয় এক দৈন সমাজ, এই দীন সমাজ তাকে বুঝতে পারেনি, আমরা তাকে মাপতে পারিনি, আমরা তাকে ভাবতে পারিনি। তার জন্যই বোধহয় আমরাই বঞ্চিত হয়ে গেলাম। আজকের এই অনুষ্ঠানে এবারে আমরা বক্তা হিসেবে ডাকবো অতি সংক্ষেপে শ্রী
রবীন্দ্রনাথ অধিকারী মহাশয়। আজকে শ্রদ্ধা বাসরে মাননীয় সভাপতি, মঞ্চে আসীন গুণীজন, আমার স্বামী, মতুয়া এবং আমার স্বজনেরা, নন্দদা চলে গেলেন, ডক্টর নন্দদুলাল মহান্ত। এই সমাজে তিনি ছিলেন সবার বরেণ্য, সকলের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার মানুষ এবং বিত্তজন সমাজে তিনি ছিলেন বিশ্বস্ত প্রতিষ্ঠান। নন্দদার সাথে আমার সব শেষ দেখা মধ্য সাহিত্য সংসদ হৃদয়পুরে 19শে সেপ্টেম্বর। তার আগে এইবার কারাগারে এসেছিলাম, সে তারিখটা হলো 17 ও মধ্য সাহিত্য সংসদ 19শে নভেম্বর, আর 17 সেপ্টেম্বর এবারে এসেছিলাম। ঢাকাতে একটা অনুষ্ঠান হয়েছিল, আন্তর্জাতিক মধ্য সাহিত্য সম্মেলন। সেই সম্মেলনে পশ্চিমবঙ্গের কিছু শিল্পী সাহিত্যিকের নিমন্ত্রণ ছিল। ওই অনুষ্ঠানে নন্দদারও নিমন্ত্রণ ছিল। তা আমরা কয়েকজন সেখানে অ্যাটেন্ড করেছিলাম ঢাকা সুপ্রিম কোর্ট মিলনায়তনে। তা আমরা যখন ফিরে আসি তখন ঢাকা থেকে ওই কমিটি নন্দদার জন্যে শংসাপত্র এবং মেমেন্টো দিয়েছিল। সেটি দেবার জন্যে আমি আর গোপালদা বিশিষ্ট মধ্য গবেষক গোপাল বিশ্বাস দুজন এসেছিলাম এই বাড়িতে 17 সেপ্টেম্বর। আর ঢাকার অনুষ্ঠান হয়েছিল এটা 21শে জুলাই। তো ওই দিন তার সঙ্গে কিছু কথা হলো, স্মৃতিচারণ হলো। তো কয়েকটা কথা শুনলাম, মানে যে বিষয়গুলো জানতাম না। তিনি তার ক্ষেত্রে গবেষণা সম্পর্কে কথা বললেন যে কতগুলো জায়গা তাকে যেতে হয়েছিল যেগুলো লোমহর্ষক, রোমাঞ্চকর, জীবন বাজিয়ে রেখে তাকে যেতে হয়েছিল। আমাদের শুনছিলাম আর যেন রোমাঞ্চিত হচ্ছিলাম। তা সেই দিন আমরা একটা কাজ করলাম যে নন্দদার সাক্ষাৎ গ্রহণ করা যাক, এবং এই সাক্ষাৎকার প্রশ্ন রাখছিল গোপালদা। আমি মাঝে মাঝে সাহায্য করছিলাম এবং ফটোগ্রাফি করছিলাম আমি। তা আমার মনে হয় যে আমরাই বোধহয় নন্দদার শেষ জীবনে একটা কাজ করতে পারলাম, যাকে সশরীরে বাঁচিয়ে রাখা গেল। ওই দিনটা আমাদের খুব ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে এটা একটা ঐতিহাসিক কাজ আমরা করেছিলাম। তারপর কে এই কাজটা করেছিলেন কেন আমি জানি না। ওই দিন নন্দদা একটা কথা বলছিলেন, তার কিছু অসমাপ্ত রচনা রয়ে গেছে, কিছু গান, কবিতা, প্রবন্ধ। আমি বক্তব্য দীক্ষায়িত করবো না, উপসংহারে যাবো, শুধু একটু বলবো যে আজকের এই স্মৃতিচারণ এটা তখনই সার্থক হবে যদি আমরা নন্দদার অসমাপ্ত কাজ, তিনি যে পথ দেখে গিয়েছিলেন, যেভাবে কাজ করতে বলেছিলেন সেই কাজটা করতে পারি। আমি প্রস্তাব রাখবো নন্দদার যে সংসার সাহিত্য শিল্পকর্ম আছে তাকে সংরক্ষণ করার জন্য একটা স্মৃতিকূটি গঠন করা হোক। যদি সেই কাজটা করা যায় তাহলে আজকে এই স্মৃতিচারণ সার্থক হয়ে উঠবে। আমি নন্দদার স্মৃতির প্রতি আমার অন্তর থেকে গভীর শ্রদ্ধা এবং তার সন্তপ্ত পরিজনকে আমার অন্তরে একান্ত পরিবেদনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা জানেন লোককবি, প্রখ্যাত লোককবি কবিয়াল শ্রী বিজয় সরকারের জ্যেষ্ঠ পুত্র শ্রী কাজল অধিকারী মহাশয়, আমরা তাকে মঞ্চে পেয়েছি, আমরা বিদ্ধ হয়েছি। আমরা তাকেই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা কিছু মঞ্চে বসে আছেন সভাপতি ডক্টর বিরাট বৈরাগ্য, প্রধান অতিথি শ্রী নকুল মল্লিক সাহিত্যিক, আছেন বিশেষ সাহিত্যিক এবং সমাজসেবী কপিল কৃষ্ণ ঠাকুর, আছেন জাতীয় শিক্ষক আকাশবাণীর প্রাক্তন সাংবাদিক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, আরও অনেক গুণী মানুষ আছেন, সুকান্ত মজুমদার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার, আরও যারা আছেন সবার নাম আমি নিচ্ছি না, সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি কারণ সময় সংক্ষেপ। আর আমি সামনে যারা আছেন সবাইকে আমি শ্রদ্ধা জানান। এই নন্দবাবুর কর্মজীবন যে কত ব্যাপ্তি ছিল, কর্মজীবনের সামনে উপস্থিত এইসব মানুষজন দেখেই কত আন্দাজ করা যায় তার কার্যকলাপ কতদূর বিস্তৃত ছিল।
আমি যেহেতু স্মৃতিচারণ সভা, আমি কিছু স্মৃতি স্মরণ করবো এখানে, যেগুলো অনেকেই জানেন না আমার সম্বন্ধে। কারণ আমি ওনার সঙ্গে পরিচিত হই ডক্টর তুষার চট্টোপাধ্যায়ের মাধ্যমে। তুষার চট্টোপাধ্যায় জানেন আমাদের বিজয় সরকারের যে জন্মদিন হয় ফাল্গুন মাসে, প্রথম নিয়ে যান বিরাট বৈরাগ্য স্যারকে নিয়ে গেছিলেন। তুষার বাবুকে প্রথম নিয়ে পরিচয় করেন আমাদের পারিবারিকভাবে, বিজয় সরকার তখন বেঁচে। তারপরে উনি অনেকবার গেছেন, ডক্টর মহন্তকে নিয়ে গেছেন, প্রথম রতন নন্দীকে, ওনার যারা ছাত্র গবেষণা করেছেন। ভারতীয় পর্বতে একবার গেছিলেন, যে এবার বৃষ্টি হয়েছিল, ভারতীয় পর্বতে নিয়ে গেছিলেন ডক্টর বিরাট বৈরাগ্য, তুষার বাবুর সঙ্গে ছিলেন। সেই থেকে উনি এবং ওনার ছাত্র সমাজের সঙ্গে আমাদের একটা রিলেশন তৈরি হয়ে যায়, নন্দবাবু সেই সঙ্গে জুড়ে যান। 2002 সালে যে শতবর্ষ হয় তার আগে একবার, তুষার বাবু তখন জীবিত, মারা যাননি, উনি আমাকে প্রস্তাব দিলেন, কাজল এসো আমরা একটা স্মারকগ্রন্থ করি বিজয় সরকারের। ওনার সঙ্গে বৈঠক হলো নবপত্রের মালিক, এটা প্রমোদবাবু ছিল ওনার মালিক, আমার নন্দবাবু এবং বাসুদেব মশাই, দুজনের পরে ওনার সহযোগীর ভাগ ছিল। অসিত বন্দ্যোপাধ্যায় ভূমিকা লিখবেন, এটাই কথা বলব। বইটার কাজ শুরু হলো, তারপরে উনি মারা গেলেন, কাজটা থেমে গেল। কিন্তু নন্দবাবুর সঙ্গে যোগসূত্র হয়েই রইল সেই সময়। 2002 সালে যখন শতবর্ষ হয়, আমাদের একটা সেমিনার মঞ্চ ছিল, যে প্রতিদিনই সেখানে কিছু আলোচনা সভা থাকবে। সেখানে উনি বিশেষ ভূমিকা ছিল নন্দবাবু। ডক্টর রঙ্গদুলাল রতন নন্দী ছিলেন, তার সঙ্গে উনি যৌথভাবে পরিচালনা করতেন। তারপরে যেটা এলো 2004 সালের পরে, বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র আছে একটা, জানেন বঙ্কিমচন্দ্রের বাড়িতে একটা গবেষণা কেন্দ্র এবং একটা অডিটোরিয়াম তৈরি হয়েছে। ওইখানে ওরা প্রস্তাব দিল বিজয় সরকারের একটা আলোচনা সভা, এবং সেই আলোচনা কে করবেন সিদ্ধান্ত হলো ডক্টর নন্দদুলাল মহন্ত। আমার মনে হয় না এর আগে আমাদের এই নিম্নবর্গের কোনো মানুষের কোনো বক্তৃতা করার সুযোগ ওই অডিটোরিয়ামে হয়েছে। উনি প্রথম এবং বিশাল আমাদের নিম্নবর্গের মানুষ বিজয় সরকার। সেইটা থেকে আরো এগিয়ে গেছি। আমরা 2010 সালে বাংলাদেশ থেকে আমন্ত্রণ এলো কয়েকটা বিশ্ববিদ্যালয়। প্রথম কাছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং খুলনার বিশ্ববিদ্যালয় নয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ওরা একটা সংগঠনের মাধ্যমে আমাদের নিমন্ত্রণ পাঠালেন। তার মূল ছিলেন হচ্ছে ডক্টর আনোয়ার করিম, আপনারা জানেন, খুব বিখ্যাত লোক গবেষক। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে উনি ছিলেন ইংরেজির অধ্যাপক। আমাদের প্রথম যাব আমরা ডুন্ডি, ডিসেম্বর মাসের 7 তারিখে, ওখানে বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী পালিত হয়। আমরা সাথে গেলেন ডক্টর শক্তিনাথ ঝা, ডক্টর রতন নন্দী, ডক্টর নন্দদুলাল মহন্ত, ডক্টর কাকলি ধারা, ডক্টর সুরঞ্জন মিত্র, এরকম নজনের একটা টিম। আমরা যতীন্দ্রনাথ রায় ছিলেন আমাদের সভাপতি। আমরা বেরোলাম এবং গিয়ে ওভার পার হলে আমাদের নিয়ে গেল সে কমিটির লোকেশন। পথে আমরা নন্দবাবু আমার ওনার সম্পর্কে আমাকে যা বলেছিলেন, শালী হয় কোন জন্য আমি ঠিক জানি না, যশোরে বাড়ি, ওনার পারিবারিক লোকজন বলতে পারবেন। সেই বাড়িতে নিমন্ত্রণ উনি নিয়ে গেলেন আমাদের পুরো টিম, এবং সেই বাড়িতে খুব জোরদার খাওয়া হলো। ওনার যেহেতু বিয়ের পরে নাকি আর দেখা হয়নি তাদের সঙ্গে, তো খুব যত্ন হলো জামাইবাবু। আমরা সেখান থেকে চলে গেলাম ডুমদি। ডুমদিশে বিশাল বৃষ্টি অনুষ্ঠানের মধ্যে, কাদা মাটিতে, এঁটেল মাটি বিলের মধ্যে। ওনারা সেই কষ্ট করে সেই বিলের মধ্যে দিয়ে ফিরে এলেন জড়ালে। তারপরে দিন চলে গেলাম কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে আপনি একটু আগে ওই যে ডকুমেন্টের একটা ছবি দেখাচ্ছেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছবিটা, সেই অনুষ্ঠানে উনি সেইখানে বক্তা হিসেবে ছিলেন। সবাই ছিলেন, তার মধ্যে উনিও ছিলেন। সভাপতিত্ব করেছিলেন ডক্টর রজিকুল ইসলাম, এবং সংগঠনের মূল দায়িত্বে ছিলেন আবুল হাসান চৌধুরী। সেইখান থেকে আমরা চলে গেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সে ছবিও আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন। সেই লোক সংস্কৃতি বিভাগের একটা আলোচনা ছিল যুবপূর্তি উৎসব, সেইখানে একটা আন্তর্জাতিক আলোচনা চক্রে উনিও আমন্ত্রিত হয়েছিলেন। সবাই ছিলেন আমাদের টিমে। আমরা গেছি, সেই শুনে বাংলা বিভাগের ডক্টর শফিকুল নবী সমাধি, উনি চেয়ারম্যান ছিলেন বাংলা বিভাগের। উনি বিজয় সরকারের একটা সেমিনার করলেন। সেই সেমিনারের পরে আমরা খুলনায় চলে যাই। উনি শরীরটা খারাপ লাগছিল বলে চলে গেলেন। এইটা ছিল আমাদের সঙ্গে। তারপরের থেকে আমাদের নিয়মিত যোগাযোগ। কিন্তু 2002 সালে ওনার একটা ইচ্ছা ছিল, উনি ডিলিট করবেন। অনেকে জানেন না আমাদের
বাংলা জানে নাকি জানি না, ওনার একটা ডিলিট হওয়ার ইচ্ছা ছিল আর কি। তো সেইটা ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, জমাও দিয়েছিলেন 1919 সালে বোধহয় জমা পড়েছিল কি 18 সালের শেষের দিকে। করোনার জন্য সে প্রজেক্টটা বন্ধ হয়ে গেল, আর চালু হয়নি। তো সময় তারা হচ্ছে পেছন থেকে। আমি আরো কিছু স্মৃতি ছিল, যদি কখনো সময় সুযোগে বলবো। যেহেতু স্মৃতিচারণ সময় মূল্যায়নের মধ্যে গেলাম না, উনি যেখানে থাকুক, যে জায়গায় থাকুক, সুস্থ থাকুক, ওনার অন্তর একটা শান্তি কামনা করি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। শ্রী জাতীয় শিক্ষক শ্রী নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে বলবো আজকের সভায় খুব সংক্ষেপে কিছু বলবার জন্য। খুব সংক্ষেপে, এটা প্রত্যেকেই তাই বলব। আপনারা জানেন যে দীর্ঘদিন আকাশবাণীতে কাজ করেছেন। এই অঞ্চলে তার সংবাদ, এই অঞ্চলের সংবাদ এবং তার সাহিত্য, তার লেখনী আমরা জানি যে কত উন্নত। আমরা নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে আমরা এই সভায় কিছু বলবার জন্য অনুরোধ করছি। আজকে এই শোক সভার মাননীয় সভাপতি ডক্টর বিরাট বৈরাগ্য মহাশয়, মঞ্চে উপস্থিত রয়েছেন আমার দাদা নকুল মল্লিক সহ বহু বিশিষ্ট জ্ঞানী গুণী মানুষ, এবং আমার সামনে যারা প্রত্যেকেই তাদের স্ব ক্ষেত্রে স্বমহিমায় প্রতিষ্ঠিত। সর্বোপরি যার সঙ্গে আমার 40 থেকে 45 বছরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, দাদা ভাইয়ের সম্পর্ক, তার নাম হচ্ছে ডক্টর নন্দ দোলাল মহান্ত। আমি এখানে এসেছি কিন্তু প্রাণের টানে, অন্য কোনো টান নেই। টান একটাই, সেটা হলো অভিন্ন আত্মার সম্পর্ক। উনি কোন বর্ণ, কোন জাত, কি তার ইনকাম ছিল, সেটা কখনোই আমি ভাবতাম না, তিনিও কোনোদিন ভাবতেন না। একেবারে পরিপূর্ণরূপে জাতীয়তাবাদী চিন্তার একটি মানুষ ছিলেন, এবং সর্বক্ষেত্রে সমাজের সব শ্রেণীর সব মানুষকেই তিনি আপন করে নিতে পারতেন, সেই যোগ্যতা তার ছিল। আমার আর কিচ্ছু বলার নেই। এখানে বক্তাদের বক্তব্য আমি শুনেছি, যারা এ পর্যন্ত বক্তব্য রেখেছেন তাদের বহু স্মৃতির পর থেকে টেনে টেনে বহু তথ্য এখানে উপস্থাপন করেছেন। আমি এগুলার কিচ্ছু তুলে ধরার মতন সেই সামর্থ্য, সেই যোগ্যতা আমার নেই। দাদা আমাকে যেটুকু আশীর্বাদ করেছিলেন সেটুকু আমার ভাবনা দিয়ে সেইটুকুই আপনাদের সামনে আমি বলতে পারলাম। তিনি কখনো মরবেন না, তার মৃত্যু কখনো হবে না, তিনি অমর হয়ে আমাদের কাছে থাকবেন। আমাদের স্মৃতির পটকে চিরকাল তিনি আলোকিত করে রাখবেন। তার উদ্দেশ্যে আমি দণ্ডবত প্রণতি নিবেদন করে আমার বক্তব্য এখানেই আমি শেষ করলাম। নমস্কার। একদিকে 2000 সালের আগে বাম সরকারের আমলে খুব ঘটা করে হতো, আপনারা মনে করতে পারবেন, নব আনন্দে জাগো। কোন একজন মন্ত্রী ছিলেন তার সংগঠক, খুব ঘটা করেই হতো। ঠিক সেই রকম একটা সময়ে আমি স্কুল মাস্টারমশাই, আমি আমার পাড়ার ওই শিশু কিশোরদের নিয়ে আমার স্কুল ছুটির পর আমি তাদেরকে যোগ ব্যায়াম করাতাম। 4-5 বছর ধরে আমি বিনা পয়সায় তাদের শিখিয়েছি। তাতে একদিন নন্দবাবু ওই স্টেশন থেকে আমার ওই যোগ শেখানোর জায়গা দিয়ে যেতে যেতে বললেন, আরে সরেশবাবু আপনি এটা করেন? আমি বললাম হ্যাঁ করছি। বলে কি সাংঘাতিক ব্যাপার, কেউ করে না, কেউ করে না। এই আপনার এখানে আমি একদিন আসবো, আমরা আজকেই আসুন না। উনি ঢুকলেন, বাচ্চাদেরকে খুব অনুপ্রাণিত করলেন, এবং শুধু তাই না, ওরই চেষ্টায় কিছুদিন পরে আমাকে একটা অনুষ্ঠান করতে হলো, মাইক লাগাতে হলো, গার্জিয়ানরা সব এলেন। এখানকার 2জন প্রবীণ শিক্ষক, কেউ আর নেই, নন্দবাবু নেই, আরেকজন কৃষ্ণপদ তরফদার, এরা 2জনে এলেন। একটা অরাজনৈতিক সভা, কি সুন্দর। আমি ওদের শুভেচ্ছায় আমি আপ্লুত, আমার শিশু শিক্ষার্থীরা খুব আপ্লুত। তাই বলছি, আমার নব আনন্দে জাগো উনি ওইখানে উচ্চারণ করলেন,
যে সরকারের আয়োজনের নব আনন্দে জাগর চাইতে এই গ্রামে আপনি যে আসর সাজিয়ে বসেছেন সে কিছুতেই ক্ষুদ্র নয় আমার কাছে। আমি এটা স্মরণ করলাম, এটাই তার হৃদয়ের মহত্ব। আর একটি স্মরণ করব, আপনারা জানেন বাংলার রাজনীতি যে খাতে বইছে তাতে অন্তত গত 40 বছর ধরে প্রীতির চাইতে সংঘাতে দ্বিগুণ হয়ে পড়ছি আমরা। এটা খুব লজ্জার কথা। আমাদের এখানে ডুমা গ্রাম পঞ্চায়েত আছে, 9-এর দশকে সেখানে একটা রক্তাক্ত সংঘর্ষ হয়, অনেক মানুষ রক্তাক্ত হয়েছিলেন। সেই সময়ে ছুটে ছুটে সেই সব মানুষদের বাড়িতে যারা গিয়েছিলেন তাদের মধ্যে নন্দবাবু এই বিপন্ন মানুষদের পাশে তাকে সেদিন যে পরিশ্রম করতে দেখেছিলাম, তাতে আজ আমি নতমস্তকে তাকে শ্রদ্ধা জানাই। নন্দবাবু এই হৃদয়বত্তাকে আমি সম্মান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ শ্রী সরোজ কার্তিক চক্রবর্তী মহাশয়কে। আমরা শ্রী মনোজ টিকাদার মহাশয়কে আজকের এই সভায় স্মৃতিচারণা করতে অনুরোধ করছি। শ্রী মনোজ টিকাদার। নমস্কার। শ্রদ্ধেয় আজকের এই সভার সভাপতি মাননীয় বিরাট রায়, সঙ্গে উপবিষ্ট আমার গুণীজন ব্যক্তিবর্গ, আমার কাছের মানুষ, আপনজন, প্রত্যেককে অল ইন্ডিয়া মুদ্রামোহন সংঘ বাংলা মহকুমা কমিটির পক্ষ থেকে বিনম্র চিত্ত প্রণাম জানাই। সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা যার স্মৃতিচারণায় উপস্থিত হয়েছি তার নাম ডক্টর নন্দদুলাল মহন্ত। বিগত 2012 সালে বনগাঁর বুকে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 200 বছর পূর্তি উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেদিন থেকেই, সেই সম্মেলনের মাঝ থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যে মহকুমায় মতুয়াদের যে জোর, কতটা শক্তি, আমরা যেটা ভাবতেও পারিনি। নব জোয়ার একেবারে জলের তলে ভেসে গিয়েছিল বনগাঁ শহর। সঙ্গে সঙ্গে আমাদের পট পরিবর্তন হয়, সামাজিক পট পরিবর্তন, অর্থনৈতিক পট পরিবর্তন, সঙ্গে সঙ্গে বলতে হয় রাজনৈতিক পট পরিবর্তনও হয়েছিল। এইরকম একটা সময়ে যখন আমরা মতুয়া কি, কেন, কিভাবে তার আলোচনা পর্যালোচনা যখন হতে থাকে, ঠিক সেই মুহূর্তে আমরা যখন সংগঠন করি তখন যে ব্যক্তিটির কথা প্রথম আমাদের মনে হয়েছিল, যিনি আমাদের সামাজিক সমস্ত চিন্তা ভাবনায় যখন আমরা সমস্ত চিন্তা ভাবনার মধ্য দিয়ে যে লোকটাকে প্রথম আমরা তুলে ধরেছিলাম তিনি ডক্টর নন্দদুলাল মহন্ত। সংগঠন যখন প্রথম যেবার আমরা ভাবলাম যে মতুয়াদের সমাজে কারা কারা তারাদের দেশে নক্ষত্রের মতো বিরাজমান আছে, প্রথম যে ব্যক্তিটির নাম আমাদের সামনে এসেছিল তিনি ডক্টর নন্দদুলাল মহন্ত। 2016 সালে বনগাঁর একেবারে প্রাণ কেন্দ্রে আমরা ডক্টর নন্দদুলাল মহন্তকে মতুয়া রত্ন সম্মানে ভূষিত করেছিলাম। সঙ্গে সঙ্গে একটা নতুন দিগন্ত আমাদের সামনে খুলে দিয়েছিল। আমাদের একের পর এক অধ্যায় যখন আমরা এসেছি, নন্দদুলাল মহন্তকে আমরা প্রতিবার পাতা উল্টে উল্টে যেন একটা নতুন নতুন ভাবে তাকে আবিষ্কার করেছি। কিভাবে তিনি আমাদের সঙ্গে ছিলেন, কিভাবে কেমন ভাবে ছিলেন। মতুয়া রত্ন ডক্টর নন্দদুলাল মহন্তর সঙ্গে সঙ্গে বিগত 29শে মার্চ শুক্রবার রাত 9:40 আমার ভাই নীলাদ্রি আমাকে ফোন করে যখন বললেন যে আমাদের মতুয়া রত্ন তিনি মহাকালের মহাপরিনির্বাণ, তিনি আশ্রয় নিয়েছেন হরিলোকে। সমাজের বরেণ্যজনেরা সেদিন এসেছিলেন তাকে শ্রদ্ধা জানাতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পটে তারা এসে যখন শ্রদ্ধা জানাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে চিরবিদায় জানাবার জন্য আমরা আরো কিছু ব্যক্তিবর্গকে আশা করেছিলাম। বিভিন্ন সময় তারা বিভিন্ন অজুহাতে বা কখনো এই তাকে শ্রদ্ধা জানাতেও যেন এড়িয়ে গেছে। কোনো বড় কোনো জায়গা থেকে শোকবার্তা আসেনি। আমরা তাতেও মনে করি না নন্দবাবুর তার তেজ, তার প্রতাপ, তার ব্যক্তিত্ব
কোথাও যেন তার কম হয়। নন্দবাবুকে যারা অজুহাত দিয়ে এড়িয়ে গেছেন তারা তাদেরকেও এড়িয়ে গেছেন। নন্দবাবু আমাদের মনে থাকবেন, সমগ্র মতুয়াদের মনে থাকবেন। তিনি কালান্তর থেকে কালে পরপর তিনি থাকবেন আমাদের সঙ্গে। তিনি ছিলেন অসম্ভব। তিনি অসম্ভব দৃঢ় চেতা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তার যুক্তি, তার বাগ্মী, তার ভাষা, আমাদের তার দর্শন এবং কুসংস্কারের বিরুদ্ধে তার যে লড়াই, তিনি সুপ্রতিষ্ঠিত ছিলেন। তিনি বারবার তিনি প্রমাণ করেছিলেন যে তিনি সমস্ত বৈদিক আচার আচরণ কুসংস্কারের বিরুদ্ধে ছিলেন। তার ভাবগতিক এমন ছিল, তিনি তার গতানুগতিকার বাইরে তিনি নম্র পদচারণা ছিল, তার গভীর অনুসন্ধিৎসা ছিল। তিনি বিদগ্ধ ছিলেন, ভাগ্য ছিলেন। 29শে মার্চ তার চিরবিদায় নিয়ে যখন 30শে মার্চ যখন এখানে এলেন, সমাজে আমরা তাকে বিভিন্নভাবে তাকে আমরা সম্মান জ্ঞাপন করলাম। তার অন্তিম আশ্রয়ে যখন তিনি যাচ্ছেন, আমাদের দিদি সুনন্দা তিনি তারই লেখা কবিতা পাঠ করছেন, আমাদের বিরাটদা ঠাকুরের বন্দনা সঙ্গীত করছে, তার আদরের নাতি তাকে আদর করছে। আর আমার ভাই নীলাদ্রি তিনি বলছেন, ভালো থেকো বাবা, আবার তুমি ফিরে এসো। এইরকম একটা জায়গায় তার প্রবল ইচ্ছা এবং তার অনুশাসনকে মান্যতা দিয়ে সমস্ত বৈদিক আচার আচরণকে বিরত থেকে তার রক্তে মাংসের দেহ অগ্নিস্পর্শে বিলীন হয়েছে। কিন্তু তিনি রেখে গেছেন তার আদর্শকে। তার মৃত্যু বিদ্রোহ ঘোষণা করেছেন বৈদিক আচার আচরণের বিরুদ্ধে। সমাজের দলিত পতিত মানুষের কল্যাণকর কাজের জন্য যা কিছু তিনি প্রতিষ্ঠা করেছেন। আমরা অল ইন্ডিয়া মতুয়া সঙ্গে বন্ধ মহকুমা কমিটির পক্ষ থেকে আজকের মঞ্চে যারা আছেন এবং আমার সামনে যারা আছেন প্রত্যেকের কাছে আমার আবেদন, ডক্টর নন্দদুলাল মাহাতোর নামে একটা স্মৃতি রক্ষা কমিটি করা হোক। সেই সঙ্গে সঙ্গে ডক্টর নন্দদুলাল মাহাতো মন্ত্রীদের একটা ব্র্যান্ড, যেটা আমরা এখন বুঝি, তার জন্য একটা তার নামাঙ্কিত একটা সাহিত্য চর্চা কেন্দ্র, যেটা আমার রমেনবাবু বলে গেলেন, আমি তার সঙ্গে সহমত, এটা করা হোক। আর সেই সঙ্গে সঙ্গে আমি আমার সামনে যারা আছেন এবং পেছনে যারা আছেন প্রত্যেককে উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলবো, নন্দবাবু অমর রহে, নন্দবাবু অমর রহে, নন্দবাবু অমর রহে, নন্দবাবু তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। মতুয়া সমাজ তোমায় মনে রাখবে, নন্দবাবু তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। নন্দবাবু অমর রহে, তিনি আমাদের মতুয়াদের হৃদয়ের মনের মণিকোঠায় থাকবেন। এই বলে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। আমরা ডাক্তার সুখেন্দ্রনাথ দাই তিনি চলে যাবেন এখান থেকে। আমরা সুখেন্দ্রবাবুকে আজকের এই মঞ্চে এই স্মৃতিচারণ অনুষ্ঠানে কিছু অনুরোধ করছি। সুখেন্দ্রনাথ। জয় হরিবল। আমার আরাধ্য দেবতা হরিগুরু চাঁদ ঠাকুর, জগৎ মাতা জগৎ মুক্তি শান্তি সত্য ভগবান, কোটি কোটি মানুষের ভারতবর্ষে একমাত্র তীর্থস্থান শ্রীরাম ঠাকুর নগর প্রতিষ্ঠাতা জগৎ কল্যাণ প্রমত চাঁদ ঠাকুর আজকের এই মতুয়া সমাজের নক্ষত্র শ্রী নন্দদুলাল মহন্ত স্মৃতিচারণ অনুষ্ঠানে আজকের মাননীয় সভাপতি মহাশয়, মঞ্চে যারা উপস্থিত আছেন এবং সামনে যারা সাধু গোসাই এবং মতুয়া শরীর ব্যক্তিত্ব আছেন, প্রত্যেককে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলি। আজকে
যে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি প্রত্যেককেই আমরা অবগত। নন্দদুলাল মহন্ত আমরা প্রত্যেকেই জানি মতো সমাজের মতো ধর্মের প্রথম গবেষক। আমি মনে করি তাঁর লেখনের মধ্যে তিনি যা রেখে গেছেন মতুয়া সমাজের কাছে তিনি চিরজীবিত হয়ে থাকবেন, এটা আমি মনে করি। আর জানি না আমার ব্যক্তিগত মত, মতুয়া সমাজের কোনো আত্মা অবিনশ্বর কিছু আছে কিনা আমি জানি না, মতুয়ারা আত্মা মানে কিনা সেটাও আমি জানি না। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই আত্মার কথাটা মতুয়ারা কতটুকু মানবেন কি মানে উনি সশরীরে না হলে প্রত্যেকটা মতুয়ার হৃদয়ে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন। এটুকুই আমি শুধু বলবো, আত্মা নয়, উনি আছেন, উনি থাকবেন যতদিন মতো সমাজ থাকবেন, যতদিন এই পৃথিবীতে মতুয়া ধর্মের গবেষক থাকবেন, তাদের মধ্যেই তিনি অবস্থান করবেন, আমি এটাই মনে করি। আর অনেকে অনেক কথা বলবেন, আজকে ডক্টর নন্দদুলাল মহন্তর যে লেখনী, সেই লেখনী কিন্তু হরিগুরুচাঁদ ঠাকুর এবং হরিগুরুচাঁদ ঠাকুরের লীলাক্ষেত্র এবং তার পরবর্তী ধাপে ধাপে যান্ডা লীলা করেছেন, প্রত্যেকের লীলাক্ষেত্র এবং প্রত্যেক ব্যক্তিত্ব নিয়ে তারা লেখনীতে আছে আমি জানি। সেখানে শ্রীরাম ঠাকুর নগর শ্রীরাম ওরাকান্দিকে তিনি যেভাবে তুলে ধরেছেন লেখার মাধ্যমে, আমি তো কিছুটা পড়েছি, সম্পূর্ণ না পড়লেও আমি বলব এই ক্ষেত্রে কোন ভেদাভেদ, কোন রাজনৈতিক মতানৈক্য না মনে করে আমরা প্রত্যেকে যদি মতুয়া ধর্মকে ভালোবাসি, আমার পিছিয়ে রাখা মানুষকে যদি মনে প্রাণে ভালোবাসি, তাহলে নন্দবাবুর এই স্মৃতিচারণে আমরা কোনো ভেদাভেদ বৈষম্য না করে আমরা তার স্মৃতিচারণ অনুষ্ঠানে তার স্মৃতিচারণ করব এবং তাকে শ্রদ্ধা জানাবো। আজকে সেই শ্রদ্ধা জানানোর দিন, আমরা প্রত্যেক মতুয়া তাকে শ্রদ্ধা জানিয়ে হরি লোকের যাতে প্রাপ্তি হয়, শ্রীহরির চরণে যিনি স্থান পায়, সেই কামনা বাসনা করব। এটাই হচ্ছে মূল আমাদের আজকের উদ্দেশ্য। আমি মনে করি আমরা সবাই তাকে হরিলোক প্রাপ্তির জন্য আমরা শ্রীহরির কাছে প্রার্থনা করব, এই অনুরোধ আশা রেখে আমার কথা আমি শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আর একটা কথা, আমাদের একটা কল্যাণী প্রোগ্রাম আছে, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে যাব। জয় হরিবল, জয় হরিবল। আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রীমতী নাজমা কয়াল, আমরা তার উপস্থিতিতে আমরা ঋদ্ধ হয়েছি। আমরা তাকে অতি সামান্য একটু দুটো কথা বলবার জন্য এখানে অনুরোধ করব। নাজমা কয়াল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। শ্রদ্ধা জানাই আজকে সভার সভাপতি এবং মঞ্চে উপস্থিত বিশিষ্ট জ্ঞানী গুণীজন এবং আমার সামনে যে সমস্ত মতুয়া ভক্তরা বসে আছেন, প্রত্যেককেই আমার শ্রেণীবোধে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে, কাকু নন্দদুলাল মহন্ত সম্পর্কে বলার মতো দৃষ্টতা আমার নেই, কারণ ওনার সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না। ওনার সাহচর্য আমি কিছুদিন পেয়েছি, একাধিক মঞ্চ ওনার সঙ্গে শেয়ার করেছি। আমরা যেতে দিতে নাই চাই, তবু যেতে দিতে হয়। বিদায় কথাটি অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু প্রকৃতির আমোদ নিয়মে অশ্রুসিক্ত হৃদয়ে প্রিয়জনদের বিদায় দিতে হয়। আমরা জানি, সকলেই জেনেছি, একটু আগে আমি ওনার সম্বন্ধে জানলাম যে বিংশ শতাব্দীতে অর্থাৎ চতুর্থ দশকে, বিংশ শতাব্দীর চতুর্থ দশকে যে সমস্ত বাস্তবধর্মী, বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী, মানব কল্যাণকামী, সমাজ সচেতন, রাষ্ট্র
সচেতন, ন্যায় অন্যায় সচেতন মানুষের জন্ম হয়েছিল দলিত নবসূত্র তথা মতুয়া সমাজের মধ্যে। তাদের মধ্যে ডক্টর নন্দদুলাল মাহান্ত অন্যতম। তার জন্মস্পর্শে এই সমাজ, এই নবসূত্র তথা দলিত সমাজ ধন্য। অখণ্ড বাংলার ফরিদপুর জেলার মানে গোপালগঞ্জ মহকুমার অন্তর্গত মকসুদপুর থানার মানে অধীনে গোয়াল গোয়ালপুর গোয়াল গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তখন যে 1940 সালের 15 ফেব্রুয়ারি এই স্বর্ণ সন্তান একটা রত্নগর্ভা গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছিলেন। সত্যি তাকে পেয়ে আমরা আনন্দ আপ্লুত। তার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা ছিল না। আমি নাজমাকাল একাধিক মঞ্চে যখন যেতাম, নন্দদুলাল মাহান্ত কাকুর সঙ্গে দেখা হয়েছে, আমি ভয়ে ভীত হয়ে যেতাম যে আমাকে বক্তব্য রাখতে বলা হয়েছে, আমি কি বক্তব্য রাখবো। কাকু বলতেন, মা তুমি রাখো, সাহস করে রাখো, দেখবে পারবে, আমাকে দেখে তোমার ভয় করার কিছু কারণ নেই। উত্তরাখণ্ডে আমি গিয়েছিলাম উধম সিং জেলায়, সেখানে তিনি আমার সঙ্গে ছিলেন। সেখানেও তিনি ওরকম করে আমাকে উৎসাহিত করেছিলেন। তাই তাকে হারিয়ে আমরা প্রচন্ড ব্যথিত হৃদয় নিয়ে, বস্তুহরাকান্ত হৃদয় নিয়ে আমরা আজ এখানে এসেছি। আমি জানতে পারতাম না যদি আরেক রত্ন ডক্টর বিরাট বৈরাগ্য পরশুদিন সন্ধ্যাবেলা আমাকে না জানাতেন, তাহলে হয়তো এখানেও আসতে পারতাম না। আমি ধন্য তার কাছে। তিনি আমাকে যথেষ্ট বোনের মতো স্নেহ করেন। আমি বলতে চাই, ডক্টর নন্দদুলাল মাহান্তর পিতা ছিলেন নগেন্দ্রনাথ মাহান্ত, মা আশালতা দেবী একজন রত্নগর্ভা মহিলা, এবং পিতামহ ছিলেন কৃষ্ণকান্ত মাহান্ত। তিনি ছিলেন উদ্যোগপতি, তিনি ছিলেন মানে খুবই উচ্চ শিক্ষিত, উচ্চ জ্ঞানী মানুষ। তৎকালীন ব্রিটিশ সরকারের মানে কালে, ব্রিটিশ শাসনকালে এই মনুবাদী চক্রান্তকে, মনুবাদী রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি ঔষধ কারখানা প্রস্তুত করেছিলেন। নারী উন্নয়নের জন্য, নারী উত্তরণের জন্য তিনি নারী শিল্প নামক একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তার সেবায়ত দিয়েছিলেন তার নিজ পুত্রবধূ আশালতা দেবীর হাতে পরিচালনার দায়ভার দিয়েছিলেন। এই পরিবারটি মাহান্ত পরিবার ঐতিহাসিক পরিবার। এই পরিবারকে মানে রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে এপার বাংলায় আসতে বাধ্য হতে হয়েছে। এপার বাংলায় এসে তিনি উচ্চ শিক্ষিত হন। তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর তুষারকান্তি চট্টোপাধ্যায়ের অধীনে থেকে তিনি এই প্রথম এই দলিত মতুয়াদের নিয়ে, দলিত সাহিত্য মতুয়াদের নিয়ে তিনি একটা সাহিত্য রচনা করেন এবং ডক্টরেট উপাধি পান। তিনি একমাত্র মতুয়া দলিত সমাজের পথপ্রদর্শক হিসাবে কাজ করে গেছেন। তারপরে ডক্টরেট পেয়েছেন আমার দাদা ডক্টর বিরাট বৈরাগ্য। আমি মনে করব কাকু চলে গেছেন, ডক্টর বিরাট বৈরাগ্য সেই কাজ সম্পন্ন করে যাবে। আর তার সন্তানাদি, তার পরিবারবর্গকে আমি শ্রদ্ধা জানাই যে তার শ্রদ্ধা বাসর করেছেন, বৈদিক মতে শ্রাদ্ধ অনুষ্ঠান করেনি। এখনো ওড়াকান্দিতে ওই বৈদিক ক্রিয়ায় এই শ্রাদ্ধ অনুষ্ঠান করা হচ্ছে। তাহলে মতুয়া সমাজ কি শিখবে? কিন্তু নন্দদুলাল মাহান্ত কাকুর পরিবার, তাকে শ্রদ্ধা জানাই। তিনি স্বর্গে থাকুন, যেখানেই থাকুন না কারণ শান্তিতে থাকুন, এটা কামনা করব। তার পরিবার যেন এইরকম মতুয়াদেরকে মতুয়া পথেই চলতে শেখায় এবং অনুপ্রেরণা যোগায়। সবাইকেই আমি শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের প্রতি শুভ কামনা করে এবং তার আত্মার শান্তি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের নাজমা কয়াল স্মৃতিচারণ করলেন, তাকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাই। আমাদের মতুয়া সংগঠক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের
বিশিষ্ট পদাধিকারী আমরা ভাই তন্ময় বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছে। আমরা তন্ময়কে কিছু আজকের এই সভায় দুর্গার জন্য অনুরোধ করি। তন্ময় বিশ্বাস। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম হরি ঠাকুর, যুগনায়ক গুরুচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তি সত্য মহাদেবীর শ্রীপাদ পদ্মে, ঠাকুরনগর প্রতিষ্ঠাতা জগৎ কল্যাণ প্রমথরঞ্জন ঠাকুর বড়মা বিনাপানি দেবী ঠাকুরানীর শ্রীপাদ পদ্মে, তৎসহ অধ্যকার সভার সভাপতি ডক্টর বিরাট বৈরাগ্য মহাশয়, মঞ্চভূমিষ্ঠ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক ডক্টর সুখেন্দ্রনাথ গাইড মহাশয় সহ সমস্ত সুধীজন, যার শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান উপলক্ষে আমরা এখানে সকলে সমবেত হয়েছি, সেই ডক্টর নন্দদুলাল মহন্ত মহাশয়ের এবং তার পরিবারবর্গের প্রতি আমার আন্তরিক গভীর শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি এবং সেই পরম দয়াল করুণাময় শ্রীহরির কাছে প্রার্থনা করি, হে দয়াল দীনবন্ধু হরি, তুমি তোমার এই সন্তানকে, তোমার এই যে উজ্জ্বল নক্ষত্র, কারণ তুমি তাকে এই কাজে পরিচালিত করেছিলে বলেই আজকে এই কাজে পরিচালিত হতে পেরেছে। তাই হরিগুরু চাঁদ তুমি যেমন তাকে তোমার অমোঘ আশীর্বাদ দিয়ে তাকে তোমার ধর্ম, তোমার কর্ম আন্দোলনের একজন সারথি তৈরি করেছিলে, তার সমস্ত কর্মবন্ধনকে খণ্ডন করে তোমার শ্রীপাদ পদ্মে আশ্রয় দান করো, তার আসা যাওয়ার সকল বন্ধনকে তুমি খণ্ডন করো। এবং আমাদের মতুয়া ধর্ম দর্শন অনুযায়ী যেটা মনে হয়েছে যে মানুষ কখনো মরে না বা মরতে পারে না, মানুষ জীবিত থাকে তার সন্তান সন্ততির মধ্যে। কারণ আমরা সন্তান সন্ততিকে আত্মজা বলে অভিহিত করি, অর্থাৎ আত্মশক্তির বহিঃপ্রকাশ হচ্ছে তার এই সন্তান সন্ততি। তাই সেই সন্তান সন্ততি আজকে হরিগুরু চাঁদের যে আদর্শ, তার যে লেখনী, তার যে বাগ্মিতা এবং মানুষের প্রতি তার যে গভীর শ্রদ্ধা এবং মতুয়া ধর্ম আন্দোলন, কর্ম আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে প্রচেষ্টা, যার কারণে তিনি কিন্তু তার সন্তান সন্ততিদের বলে গেছে, আর যাই করবে না কেন ব্রাহ্মণ্যবাদের বা ওই বৈদিক মতে আমার শ্রদ্ধা অনুষ্ঠান বা শ্রদ্ধা কর্ম করবে না, আমি যার প্রতি আমার সমর্পণ করেছি সেই হরিগুরু চন্দ্রের নামে ধ্বনি দিয়ে হরিভক্তদের বাড়িতে ডেকে আমার শ্রদ্ধা ক্রিয়া কর্ম সমাপন করবে। তাই আজকে এই মতুয়া ভক্তদের, হরিভক্তদের বাড়িতে ডেকেছে, সমাজের বিশিষ্ট গুণীজনদের ডেকেছে। তাই আমি সকলের কাছে অনুরোধ জানাবো, তার পরিবার বর্গ সহ মঞ্চ ভূমিষ্ঠ সকলের কাছে, যে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে নন্দ মহন্তের নামে, নন্দবাবুর নামে আমরা এমন কিছু করে যাই যাতে করে আমরা এই সমাজের প্রতি তার যে অবদান, তার কিঞ্চিত মাত্র হলেও প্রতিদান দিতে পারি। এখানে আলোচনা হচ্ছিল যে আজকে কমিটি হয়, কালকে সেই কমিটির কোনো খোঁজ থাকে না, সেরকম দল করলে চলবে না। আমরা এমন কিছু অবস্থান তৈরি করব যে নন্দবাবু আমাদের সমাজকে এত কিছু দিয়েছেন, মতুয়া সমাজের প্রথম গবেষক হিসেবে মতুয়া সমাজকে শিক্ষিত সমাজের বুকে এবং ওই উচ্চবর্ণীয় মানুষদের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি প্রমথরঞ্জন ঠাকুর বড়মা বিনাপানি দেবী ঠাকুরানীর নেতৃত্বে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এক কথা বলবো, নন্দমহন্ত অমর রহে, নন্দবাবু অমর রহে। তাই সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকবো। এই কথা বলে সকলকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। হরি গুরু গুরু শান্তি সত্য বিনাবলী হরি হরি বল। আমরা অত্যন্ত বাগ্মী একটি ছেলে, আমরা তাকে জানি
অত্যন্ত সুবক্তা অপূর্বলাল মজুমদার আজকের এই সভায়, এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা তার কথা শুনব। ধন্যবাদ জানাই সম্মানীয় একজন বিতজ্ঞ পণ্ডিত ব্যক্তি সঞ্চালক আশিস মহাশয়কে। মঞ্চে উপস্থিত আছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক ডক্টর সুকেন্দ্রনাথ রায়, কার্যকরী সভাপতি অনাদি বিশ্বাস, কোষাধ্যক্ষ ঠাকুরদাস বিশ্বাস এবং আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন এক উজ্জ্বল নক্ষত্র মতুয়া জগতে বিরাট বৈরাগ্য, ডক্টর বিরাট বৈরাগ্য। তিনি নন্দবাবুর মতোই এই সমাজকে অনেক কিছু দিয়েছেন। উপস্থিত আছেন আমার মাস্টার মশাই, আমার শিক্ষক শ্রদ্ধেয় মধুসূদন সিংহ মহাশয় সহ তন্ময়দা সহ আরো যারা উপস্থিত আছেন সবাইকেই আমার প্রণাম। সুভাষদাও আছেন, কপিলদা আছেন, সবাইকেই, শ্যামলদা সহ সবাইকে আমার প্রণাম, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলবো। আমরা নন্দবাবু অর্থাৎ ডক্টর নন্দদুলাল মহন্ত সম্পর্কে অনেক কথা এতক্ষণ শুনলাম, অনেকে অনেক কিছু বললেন, আমরা অনেক সমৃদ্ধ হলাম। তিনি এই মতুয়া জগৎ তথা সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্য শুধু মতুয়া বা দলিত সাহিত্য নয়, তিনি যে দর্শন, যে জীবন দর্শন, যে শিল্প সংস্কৃতি, কৃষ্টি কালচার, মতুয়া দর্শন, মতুয়া সাহিত্যকে যেভাবে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে, তা নিয়ে গবেষণা করে যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করেছে, তারই হাতের ফসল আজকের বিরাট বৈরাগ্য সহ আমরা অনেকেই আছি যারা এই মতুয়া ধর্ম দর্শন, মতুয়া শিক্ষা দর্শন, মতুয়া সমাজ দর্শন, মতুয়া সাহিত্য দর্শনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ডক্টর নন্দদুলাল মহন্ত এমনই একজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বকে দেখে আমরা অনেক কিছু শিখেছি। তিনি ছিলেন একাধারে সুবক্তা, একজন আদর্শ শিক্ষক, আমারই সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় ছিলেন। তাকে আমি অত্যন্ত কাছ থেকে দেখেছি। আমরা যখন পড়াশোনা করতাম উনি সাহিত্যের ক্লাস নিতেন, আমাদেরকে বলতেন যে বাবা তোমরা লিখে আমাকে আলাদাভাবে দেখাবে, আমি দেখে দেবো কার কি ত্রুটি আছে, দেখে দেবো তাতে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে, ফলাফল হবে। আমরা অনেকেই লিখে লিখে দেখাতাম। তিনি আমাদের অনেক ভুল ত্রুটিগুলো ধরতেন, হাতে কলমে ধরে শিখিয়ে দিতেন। আজকে তার শিক্ষকতা করি তাকে অনুসরণ করে। আমরাও আজকে আমাদের ছাত্রদের কাছে এরকম ভাবে আমরা অনুশীলন দিই, এভাবেই আমরা তাদেরকে শেখাই। ফলে তার যে শিক্ষা দর্শন, তার যে চিন্তাধারা রক্তে রক্তে প্রবাহিত, যুগ যুগ ধরে টিকে থাকবে। তার থেকে আমরা, আমাদের থেকে পরবর্তী জেনারেশন, তার থেকে পরবর্তী জেনারেশন মাধ্যমে এটা পৌঁছে যাবে অনন্তকাল ধরে। তার সেই চিন্তাধারা, তার সে শিক্ষা পদ্ধতি, তার সে শিক্ষণ পদ্ধতি, তার যে জীবন দর্শন, সমাজ দর্শন, এইভাবে রক্তে রক্তে প্রবাহিত হতে হতে অনন্তকাল ধরে তার সেই কর্মধারা জীবিত থাকে। আর আমরা যারা চেষ্টা করছি তাকে আরো নতুন ভাবে তার স্মৃতিচারণ করে তাকে স্মৃতির মধ্যে রেখে দেওয়ার জন্য যে সমস্ত কমিটি যাই করি না কেন, যেগুলো বিরাটবাবু বললেন, একে আমাদের সবার বহন করে নিয়ে যাওয়া কর্তব্য। এই স্মৃতিচারণ কমিটি যত বেশি বর্ধিত হবে তত ভালো। তিনি বলেও দিয়েছেন যে বর্ধিত হোক, সবাই এগিয়ে আসুন। আমিও তাদেরকে সবাইকে আহ্বান করব, এগিয়ে এসে নন্দবাবুর স্মৃতিরক্ষা কমিটিকে আরো উত্তর বহুদূর নিয়ে যেতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। এই আমাদের প্রতিজ্ঞা করতে হবে। তবেই নন্দবাবু যে আমাদের মধ্যে অমর থাকবেন, তবেই নন্দবাবুর চিন্তাধারাকে আমরা দিক দিগন্তে সরিয়ে দিতে পারবো। কারণ নন্দবাবু আমাদের জন্য যা দিয়ে গেছে তা এক কথায় তার ঋণ কখনো শোধ হবার নয়, শোধ হবার কথাও নয়। তিনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন, নানান দিক দিয়ে সমৃদ্ধ করছেন, নানান দিক দিয়ে আলোকিত করে গেছেন, মতুয়া দর্শনকে দিকে দিকে পৌঁছে দিয়েছেন। আমাদের মধ্যে প্রথম তিনি ডক্টরেট, তিনি প্রথম গবেষণা করে এই মতুয়া সমাজের ছেলে যিনি আজকে বিশ্বের দরবারে তিনি নিজেকে নয় এই মতুয়া সমাজকে নিয়ে যেতে পেরেছেন। যাই হোক, অনেক বক্তা আছে, তাদের বক্তব্য শুনবেন, তাদের আলোচনা শুনবেন।
সবাইকে আমার পুনরায় প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা বা বক্তব্য এখানে শেষ করছি। নন্দদোলাল মহন্ত অমর রহে, নন্দদোলাল মহন্ত অমর রহে, নন্দদোলাল মহন্ত। আমরা আপনাকে কখনো ভুলবো না, কখনো ভুলছি না, কখনো ভুলবো না। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রখ্যাত সমাজসেবী শ্রী দুলাল বর মহাশয়। আজকের এই সভায় আমরা তাকে কিছু বলবার জন্য নিবেদন করছি। শ্রী দুলাল বর। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। প্রথমেই প্রয়াত ডক্টর নন্দদুলাল মহন্ত স্মৃতি সমাবেশের যারা আয়োজক তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি যে আমার মতন একজন সামান্য ব্যক্তিকে আজকের এই ঐতিহাসিক মঞ্চে একটু বসার জায়গা করে দিয়েছেন। ধন্যবাদ জানানোর ভাষা নেই। তারপরে আপনাকে বলবো, আমি বিখ্যাত নই, আমি একেবারেই ওপার বাংলার উদ্বাস্তু সম্প্রদায় সামান্য একটা পুলিশের ছেলে। বাগদার মানুষ আশীর্বাদ করেছিল, তাই হয়তো দুবার এমএলএ হয়েছিলাম। ওই কথা বলায় আমি খুব কুণ্ঠিত হলাম। যেখানে মঞ্চে সভাপতিত্বের আসন অলঙ্কিত করছেন মতুয়া সাহিত্যের আর এক দিকপাল ডক্টর বিরাট বৈরাগ্য মহোদয়, এই যে মঞ্চ কে নেই, নক্ষত্র খচিত মঞ্চ, কার নাম বলবো, কাকে ছোট করবো? সামনেও যারা বসে আছেন, এই যে যমুনাবতী সম্পাদক বলছিলেন, যারা সামনে বসে আছেন তারাও কেউ আমাদের চাইতে কম নয়। হয়তো জায়গার সংকুলানে সবাইকে মঞ্চে ডাকা যায়নি। দেখুন, বক্তব্যের অবকাশ নেই, শুধু একটা কথাই বলতে চাই, নন্দদুলাল মহন্ত বেঁচে থাক আমাদের মধ্যে। আজকের পরে থেকে তার দর্শন, তার চিন্তাধারা, তিনি যা ভেবেছেন এই দলিত সম্প্রদায়কে নিয়ে, সেইটা যদি আমরা বাস্তবায়িত করতে পারি তবেই হবে আজকের এই স্মরণ সভা। তা না হলে সবই হয়ে যাবে আনুষ্ঠানিক। যদিও যেহেতু এটা অরাজনৈতিক মঞ্চ, আমি বলতে দ্বিধাবোধ করছি না। কোন বক্তা একজন বলে গেলেন, আমাদের জাতির সূর্য আজকে অস্তমিত আমাদেরই ব্যবহারে। দ্বিধাহীন কণ্ঠে বলবো, জাগো মতুয়া জাগো, সময় এসেছে ময়দানে নামার। মতুয়াদেরকে যারা ব্র্যান্ড করে ব্যবসা করতে নেমেছে তাদের বিরুদ্ধে করছে উঠুক মতুয়া যুব সমাজ। তা না হলে এই মতুয়া সম্প্রদায়কে বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনাদেরকেও বলতে চাই, আজকের এই নন্দদুলাল মহান্তর বাড়ি থেকেই আপনারা ওই ঐতিহাসিক সিদ্ধান্ত নিন, মতুয়াদের নিয়ে ব্যবসা করতে দেব না। শুধু ঠাকুর হরিচাঁদের দ্বাদশ আজ্ঞা মেনে চলুন। আর যে উদ্দেশ্যে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ লড়াই আন্দোলন শুরু করেছিলেন, সেই লড়াই আন্দোলনটাকে একেবারে উচ্চতার শিখরে নিয়ে চলুন। এই বিনম্র আবেদন নিবেদন সবার কাছে করে শোক সন্তপ্ত পরিবার নন্দদুলাল বাবুর সমবেদনা জানিয়ে তাদেরকে আমি ছোট করতে চাইছি না। শুধু একটা কথাই বলতে চাই, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। আর তার একটা শ্লোক, এই শ্লোকটা হচ্ছে, হন্যতে হন্য মানে শরীরে
আত্মা অবনীশ্বর, আত্মার মৃত্যু নেই। নন্দদুলাল মহন্ত হয়তো এই দেহ ত্যাগ করেছেন, সেই নন্দদুলাল মহন্তের আত্মা কিন্তু সর্বত্র থেকে যেখানেই থাকুন সেখান থেকে অবলোকন করছেন আমাদেরকে। আমরা যেন তার সেই বিদেহী আত্মা যাতে শান্তি পায় সেই কাজটাই করতে পারি, এই আবেদনটা আপনাদের রেখে আমি আমার কথা শেষ করলাম, বিরাম দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমরা শ্রী দুলাল বর মহাশয়কে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। মহাসংঘের কার্যকরী সভাপতি শ্রী শচীন কুমার সরকার মহাশয়, আমরা তাকে কিছু বলবার জন্য অনুরোধ করব। জয় হরিচাঁদ। আজকের সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে যারা বিদ্যজ্ঞ পণ্ডিতরা আছেন এবং আমার সামনে যারা ঠাকুরের ভক্তরা আছেন, প্রত্যেকের শ্রীপাদে প্রণাম জানাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের শ্রদ্ধেয় দাদা ডক্টর নন্দদুলাল মহন্তের শ্রদ্ধা বাসরে। এই নন্দবাবুর কথা অনেকে অনেক কথা বলে গেলে, নন্দবাবুর কথা এমন কথা বলে শেষ করা যাবে না। তবে একটা গর্বের কথা বলি, নন্দবাবুর সঙ্গে দীর্ঘদিন একটা সংগঠনের কাজ করতে পেরেছিলাম, স্নেহভাজন হিসাবে ভাইয়ের মতো করে স্নেহ করত। সঙ্গে আমাদের ছিল ডক্টর বিরাট বৈরাগ্য, নকুলবাবু একটু আগে বলেছিলেন, আমরা কপিলবাবুকে সঙ্গে নিয়ে আমরা ওনার সঙ্গে দীর্ঘদিন একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম এবং সেখানে ওনার অনেক কথা, অনেক আশীর্বাদ আমরা পেয়েছি। আমি আজকের কাজ যে মঞ্চে যারা আছে, বিশেষ করে ডক্টর বিরাট বৈরাগ্য, আশিসিরা, মনোজ টিকাদার, সুকেশ চৌধুরী বা আরো যারা আছে, আমি তাদের কাছে একটা ছোট্ট আবেদন রেখে যাই যে আমরা যদি সত্যি সত্যি ডক্টর নন্দদুলাল মহন্তকে শ্রদ্ধা করে থাকি, তাকে বাঁচিয়ে রাখতে গেলে তার ইতিহাসটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য এটা ট্রাস্টি করা দরকার। এবং যে কথা মনোজ বললেন যে আমরা তার জন্য একটা সংগঠন করা হোক, যে সংগঠনটা শুধু নন্দবাবুর স্মৃতিচারণ এবং তার যে আজকে উদ্দেশ্য ছিল অর্থাৎ দলিত পতিত সমাজের মানুষের উদ্ধারের জন্য তিনি যে সময়টা দিয়ে গেছেন, তিনি আর একটা নিদর্শন করে গেছেন। মরার আগে এই বাড়িতে সবাইকে বলে গেছিল যে আমার মৃত্যুর পরে যেন আমাকে মতীয় ধর্মের আদর্শে শ্রদ্ধাবাসর করা হয়, যে শ্রদ্ধাবাসের পৌরত্ব করেছেন আমাদের সকলের প্রিয় ডক্টর বিরাট বৈরাগ্য মহাশয়। সেই জন্য বলবো, আমার সমাজের মানুষের কাছে তিনি আর একটা দৃষ্টান্ত রেখে গেলেন, যে দৃষ্টান্ত দেখে এই সমাজ তারা বুঝুক আগামী দিনে আমাদের সকলের নন্দবাবুর পথ অবলম্বন করে আমাদের যারা বিয়োগ হবে তাদের প্রত্যেককে যেন আমরা এই শ্রদ্ধাবাসর মতীয় ধর্ম মতে করতে পারি, এই আবেদন রেখে সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শেষ করছি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। আমরা শ্রীমতী সবিতা হালদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা তাকে আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে কিছু বলবার জন্য অনুরোধ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যময় জয়। আসলে আমরা আলোচনা শ্রদ্ধাবাসরে এসেছি, সময় আমরা কেউ দিতে চাই না, এটাই হচ্ছে আমাদের সব থেকে কষ্টের, বেদনার, যন্ত্রণার। যে মানুষটা সমাজে সবকিছু দিয়ে গেল, যে মানুষটার শ্রদ্ধাবাসরে এসেছি আমরা কিছু স্মৃতিচারণ করবার জন্য, কিন্তু আমাদের ধৈর্যের অভাব, ধৈর্য নেই। এটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি বড় পাওনা। আজকে নন্দদা চলে গেছেন, এক এক করে আমাদের যারা নকুল মল্লিক আছে এখানে, আমার বিরাটদা, সবাই এরকম এক সময় তাদের চলে যেতে হবে, কিন্তু রেখে যাচ্ছে কি সেইগুলোকে তো আমাদের জানার দরকার। তারা কি সমাজে দিয়ে যাচ্ছে সেইগুলো নিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। আজকে নন্দদার যে কাজ, আজকে আমি মনে করি শ্রদ্ধাবাসনে তাকে শ্রদ্ধা জানানোর একটাই উদ্দেশ্য থাকতে পারে, তার কাজকে আমরা এগিয়ে নিয়ে যাওয়াটা, এবং তার মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে তার পরিবার যদি তার কাজগুলোকে যদি সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে যদি স্মরণ করে, সেটাই হবে শ্রদ্ধাঞ্জলি। এটাই আমাদের দরকার। দেখুন, এখানে অনেক কথা হয়ে গেছে। আমার মনে পড়ে 1995 সালে যখন মালখানগিরি উড়িষ্যায় তুষার চট্টোপাধ্যায় এবং বিরাট বৈরাগ্য নন্দদুলাল মহন্ত ওখানে উপস্থিত ছিলেন। আমি তখন তাদের
করেছিলেন। সেদিন আমি বলেছিলাম সত্যি আমার মাথার উপর একটা ছাদ আমার বড় দাদার আছে, আমার নিজস্ব কোনো রক্তের দাদা তো নেই। নন্দদাকে যেদিন সন্তোষ দাদা এসেছিল সাহিত্য সম্মেলনের ব্যাপারে, সে তার দুদিন পরে আমি ফোন করেছিলাম, দুদিন পর না দুদিন আগে, দাদা শরীর কেমন আছে? বলে বোন আমার শরীরটা ভালো না, একবার আসবি দেখতে। দুর্ভাগ্য সেদিন আমি আসতে পারিনি। তাই তখন যখন শুনতে পেলাম দাদা নেই, তখন বেদনায় এতটা কাতর হয়ে পড়েছিলাম। দাদা বোধহয় দেখতে চেয়েছিল, আমি আর দেখতে পারলাম না। সময়, এই জন্য সময়কে কাজে লাগানোর দরকার। যে মুহূর্তে যে সময়টা আমরা যেভাবে থাকি না কেন, সেই সময় থেকে মূল্যায়ন করা উচিত। হারিয়ে গেলে আর কিছু পাওয়া যায় না। আজকে নন্দদার যে আমি দেখেছি বলিষ্ঠ বক্তব্য রাখতেন, হেলেঞ্চা মাঠে একদিন যেদিন বক্তব্য রাখতেন, আমার সম্মেলন হচ্ছিল, দাদা বলছিল ওনার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে বলছিল, সবিতা এই আসলে আমি কি করে বক্তব্য রাখবো, তুই বোন একটু বলতো। তখন আমি দলপতিদের করজোরে বলেছিলাম, ইনি এসছেন আপনাদের একটা উজ্জ্বল নক্ষত্র, তার কিছু কথা আপনারা শুনুন। সম্মিলন নয়, এখানে দল নিয়ে আসলেন, কিন্তু সুস্থভাবে সম্মিলিত ভাবে এক জায়গায় আলোচনা করার নামই হচ্ছে সম্মিলন। তখন যখন তিনি 1 ঘন্টা বক্তব্য রেখেছিলেন, এত দিক ধরে তুলে ধরেছিলেন মতুয়া আন্দোলন সম্পর্কে, কিভাবে জীবন গঠন করা, কিভাবে সংগ্রামী মনোভাব তৈরি করা যায়, কিভাবে সাহিত্যের মাধ্যমে ইয়াং জেনারেশনকে ফুটিয়ে তোলা যায়, তারা যাতে আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র হতে পারে, তিনি সেই বক্তব্য রেখেছিলেন, আমার মনে আছে। কিন্তু আমরা সেইগুলোকে স্মরণ করি না। আজকে এখানে এসেছি আমরা, তাকে যদি স্মরণ করে যদি সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে অক্লান্ত পরিশ্রম করছে আমার বিরাট, আজকে এখানে শ্রদ্ধা বাসরটাকে আমার এত ভালো লেগেছে। আমরা এখানে অনেক উপস্থিত হয়েছি, এখনো মতুয়া ধর্মের আদর্শকে পালন করতে পারিনি, এখনো বৈদিক ক্রিয়ায় কাজ হচ্ছে। সেই কাজগুলো আমার বিরাটটা করে চলছে, মতুয়া মতে কাজগুলো, তার চরণ আমি শতকোটি প্রণাম জানাই। এই কারণে যে ধর্মকে ধারণ করে নিয়ে যা বড় কঠিন কাজ, সেই কঠিন কাজটাকে একমাত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই মানুষটার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো উচিত। জীবিত অবস্থায় সে কি কাজ করে যাচ্ছে, সংগ্রামী বৈদিক ক্রিয়ার বিরুদ্ধে কাজ করা বড় কঠিন জায়গা। সেই বৈদিকতার বিরুদ্ধে কাজ করতে গেলে আমার সমাজের মানুষ সব থেকে বেশি প্রতিবন্ধী, সেখানে সব থেকে বেশি বাধার সৃষ্টি করে আমার সমাজের মানুষ। হরিগুরুচাঁদের যে দর্শন, সেই দর্শনকে আজকে এইবারই নন্দদার কাজটা করে সঠিক পন্থা পথ দেখিয়ে দিলেন। তাহলে আমরা সেই শ্রদ্ধা আসরে এসে যদি সেই ধারাকে যদি বয়ে নিয়ে না যেতে পারি, তাহলে কি হবে? এই বিশিষ্ট গুণীজনদের অনুষ্ঠানে এসে যদি কোনো শিক্ষা লাভ না করে যদি সংসারে না দিতে পারি, কিছুই হবে না। তাই এই সমস্ত মানুষের, বিশিষ্ট মানুষের আদর্শকে ধরে রাখতে হবে, আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে। বয়সের সময় এক সময় তাকে চলে যেতেই হবে, আমরা সবাই জানি। এইখানে কথা বলতে বলতে আমিও চলে যেতে পারি, কিন্তু আমার কাজ, যে কাজটা চিরদিন মানুষের মধ্যে জীবিত হবে, মৃত হয়েও স্মরণীয় থাকবে, সেই কাজ আপনারা করবেন। এইভাবে তার প্রতি শ্রদ্ধা জানাবেন, যেন নন্দদার কাজগুলো যেন আপনার আবার সেইটাকে করে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই আহ্বান রেখে, এই পরিবারের শান্তি মঙ্গল কামনা রেখে এখানেই শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তিকথা সত্য জয়। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি, যে উদ্দেশ্যে এসেছি, উনিও আজ থেকে আমাদের কাছে সেই জয় নন্দদুলাল মহন্তের জয় এই ধ্বনিতে উচ্চারিত হবে আকাশে বাতাসে মতুয়া সমাজে। তাই আজকে আপনি দীর্ঘদিন যারা এতক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনলেন, যারা 30 বছর 40 বছর ওনার সঙ্গে কাটিয়েছে, তাদের বক্তব্যের পর আমার ওনার সঙ্গে স্মৃতিচারণের অবকাশ থাকে না। তবুও আমি দীর্ঘ এই মতুয়া আন্দোলনে জড়িত হওয়ার পর আমি গোটা 5 বার ওনার সঙ্গে দেখা করতে এসেছি এই বাড়িতে। লাস্ট এসেছিলাম আমরা নভেম্বরে, সেই দিন ওনার আন্তরিকতার সহিত আমি মামা বলে ডাকতাম, কারণ আমার মামা বাড়ির পরিচয়ে মামা হয়। তারপরেও বিরাট বৈরাগ্যর চর্চাও আমি মামা বলে ডাকতাম। তাই উনি আমাদের স্মৃতিতে থাকবে, কারণ মতুয়ারা এতক্ষণ আপনারা শুনলেন মতুয়াদের যে আন্দোলন, যে হরিগুরুচাঁদের আদর্শ, সেই আদর্শতে উনি আমাদের ভিতর
সারা জীবন থাকবেন, যতদিন আমাদের এই মতুয়া ধর্ম থাকবে, যতদিন এই মতুয়া আন্দোলন ইন্ডিয়াতে থাকবে, ততদিন নন্দদুলাল মহন্ত আমাদের মধ্যে থাকবে। আপনারা এটাই ধরে নেবেন উনি আমাদের থেকে চলে যাননি, আমাদের সঙ্গে থাকবেন। আর আমি বলবো আজকে যারা কমিটি করার জন্য আয়োজন করলেন, এটা অবশ্যই ভালো কাজ। তাই আজকে এইখান থেকেই যেমন দত্তডাঙ্গার ঐতিহাসিক সম্মেলন হয়েছিল ঈশ্বর গায়ের বাড়িতে, তেমনি আজকে নন্দদুলাল মহন্তর বাড়িতে ওটাও পশ্চিমবঙ্গের ইতিহাস শ্রদ্ধাসুর হয়ে থাকুক, এই বিষয়ে আমরা যে কমিটি করব। এবং মতুয়াদের বিভিন্ন জায়গায় যে আমরা পুরস্কার বিতরণী যেসব মেমন্টো দেই হরিকর্তাদের নামাঙ্কিত, সেখানে যেন আজ থেকে নন্দদুলাল মহন্তের নামাঙ্কিত মেমন্টো যেন আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারি, নন্দদুলার আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। এইটুকু বলে সকলকে আরেকবার প্রণাম জানিয়ে শেষ করছি। জয় নন্দদুলাল মহন্তের জয়, জয় নন্দদুলাল মহন্তের জয়।